আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। অনুশীলনী প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজ তোমাদের এই কোর্সে স্বাগতম। আমরা গত ক্লাসে গুণগত রসায়ন পার্ট 1 থেকে 55 পর্যন্ত প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে হচ্ছে বাকি প্রশ্নগুলো সমাধান করব। অর্থাৎ এই গুণগত রসায়ন চ্যাপ্টারটিকে আমরা 4টা পার্টে ক্লাস নেব। অর্থাৎ প্রত্যেকদিন প্রায় 55টার মতো প্রশ্ন সমাধান, যেহেতু এই চ্যাপ্টারে 223টার মতো কোশ্চেন আছে। আমরা হচ্ছে উদ্দীপক সহ বহুপদী সহ সবগুলো প্রশ্ন একদম ব্যাখ্যা সহ তোমাদের সমাধান করিয়ে দেব। এই কারণে আমাদের ধাপে ধাপে তোমাদের ক্লাস নিচ্ছি, যাতে করে তোমরা যাতে স্বল্প সময়ে প্রত্যেকটা প্রশ্নের যে 4টা ব্যাখ্যা অপশন দেওয়া রয়েছে, 4টা অপশন রিলেটেড তথ্যগুলো যাতে জানতে পারো, এবং পরীক্ষায় এখান থেকে যদি ঘুরে পেঁচে যেভাবে প্রশ্ন আসুক না কেন, তুমি যাতে এগুলো যাতে অ্যান্সার করে ফেলতে পারো। তো যারা যারা যুক্ত হয়েছো কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দাও এবং হচ্ছে বন্ধুদেরকে মেনশন দাও, এবং তোমরা হচ্ছে অ্যান্সার করতে থাকো। আমরা হচ্ছে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা গত ক্লাসে আমরা হচ্ছে 55 নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম। 56 নম্বর প্রশ্ন দ্বারা হচ্ছে ক্লাসটি শুরু। তো যারা যুক্ত হয়েছে একটু ক্লাসটি শেয়ার করে দাও। 56 নম্বর প্রশ্ন কি বলছে? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে m এর মান কয়টি হবে? ঠিক আছে, কি বলছে? m এর মান কি হবে, কয়টি হবে? 2 দেওয়া আছে। এখন কথা হচ্ছে, আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে কি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যার কি প্রকারভেদ। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। তাই এল এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। আমাকে বলছে এম এর মান কি কয়টি হবে। তাহলে এমটা কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে এম এর মানটার সূত্রটা কি ছিল? 0 সহ প্লাস মাইনাস এল। তার মানে এল এর মান কত দেওয়া আছে? এখানে 2 দেওয়া আছে। তো 0 থেকে কি প্লাস মাইনাস 2। তাহলে 0 থেকে প্লাস মাইনাস 2 কয়টা মান আছে? 5টা। মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2, এই হচ্ছে 5টা মান। একদম ইজি একটা প্রশ্ন। এখন তোমাকে যদি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 3 দিয়ে দেয়, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? একই অ্যান্সার। যদি এল এর মান যদি তোমাকে কি বলা দেয়, 3 দিয়ে দেয়, সেক্ষেত্রে এম এর মান কি হবে? 0 সহ কি বলবো? প্লাস মাইনাস 3। তার মানে তো 7টা মান। মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। তাহলে প্রশ্ন কিন্তু যেভাবে ঘুরে পেঁচে আসুন, তাহলে হাজারি স্যারের অনুশীলনীতে সহকারী কোয়ান্টাম সমান 2 দেওয়া আছে, তাহলে এম এর মান কয়টা হবে? 5টা। এখন তোমাকে যদি টিচার প্রশ্ন ঘুরিয়ে দেয়, তোমাকে দিয়ে দিতে পারে এন এর মান 3 দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে এম এর মান কত হবে? 7টা হবে। ঠিক আছে, এই প্রশ্নটা হচ্ছে এইভাবে হচ্ছে ঘুরিয়ে আসতে পারে। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। Fe2+ আয়নের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কতটি? কি বলছে? ইলেকট্রন সংখ্যা কতটি? Fe2+ বলছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আয়রনের ইলেকট্রন নির্ণয় করা। আয়রনের কত? পারমাণবিক সংখ্যা 26, আর্গন 4s2 3d6। এখন আমাকে বলছে কি Fe2+ বলছে, যেহেতু Fe2+ বলছে, তার মানে s থেকে ইলেকট্রন দুটো কি করবে? চলে যাবে। তাহলে কি থাকবে? 3d6। তাহলে এখান থেকে ইলেকট্রন কি দুটো চলে যাবে। আমাকে বলছে Fe2+ এর ডি অরবিটাল ইলেকট্রন কয়টা? তাহলে কয়টা পাচ্ছি ইলেকট্রন? 6টা। তাহলে বি নাম্বারটা রাইট আনসার। কোন অরবিটালই সম্ভব? অর্থাৎ কোন অরবিটাল সম্ভব, কোন অরবিটাল সম্ভব নয়, এরকম প্রশ্ন হচ্ছে 1000%। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, বোর্ড পরীক্ষা বলো, সব জায়গায় এই প্রশ্নটা আসছে। কোন অরবিটাল সম্ভব বা অসম্ভব? কোন অরবিটাল সম্ভব বা অসম্ভব? সম্ভব বা অসম্ভব। যারা নোট করতেছো তারা হচ্ছে এই থিওরিগুলো সবকিছু প্রশ্নের মধ্যে লিখে রাখবা। একটা হচ্ছে RS, রাত শর্টকাট। তো আমরা নর্মাল নিয়মে পারবো, একটা শর্টকাট দিয়ে পারবো। প্রথমে আমরা শর্টকাটে শিখে ফেলি, যার কাছে যেটা ভালো লাগে সে সেভাবে অ্যান্সার করবা। আমি 2টা নিয়মে হচ্ছে শিখিয়ে দিব। তাহলে কি প্রথমে হচ্ছে কি অরবিটাল কত প্রকার জানি? 4 প্রকার, S P D F। তাহলে 4টা S P D F লিখলাম। আর S এর আগে হচ্ছে আমরা 1 বসাবো, P এর আগে 2 বসাবো, D এর আগে 3 বসাবো, F এর আগে কি বসাবো? 4 বসাবো। এর নিচে পসিবল না। এর নিচে কি 1p পসিবল না। 3d এর নিচে কি 2d, তারপর হচ্ছে 1d, এগুলা কি পসিবল না। 4f এর নিচে কি 3f 2f 1f, এগুলা কি পসিবল না। তার মানে তোমাকে মনে রাখতে হবে SPDF এর আগে s এর আগে 1 বসাবো, p এর আগে 2 বসাবো, d এর আগে হচ্ছে 3 বসাবো,
আর এফ এর আগে কি বসাবো 4 বসাবো, দেন এন নিচে হচ্ছে পসিবল। তোমাকে যদি 1p কি পসিবল না, তোমাকে যদি 2d কি পসিবল, তুমি তাহলে কি d এর আগে কত বসাবা 3 বসাবা, এন নিচে পসিবল না। বাট এই 1s 2p 3d অর্থাৎ এটা সহ বাকি যে প্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এরপরে 3d 4d এইগুলো 5d কিন্তু পসিবল। এখন কথা হচ্ছে নরমাল নিয়মে কিভাবে অ্যান্সারটা হবে। তোমার কাছে কোন অরবিটাল সম্ভব বলছে, আমাকে বলা অনেক কোন অরবিটাল সম্ভব অসম্ভব, সেখানে কোন অরবিটাল সম্ভব। তার মানে দেখো তো 3f কি 4f এর নিচে, এটা কিন্তু সম্ভব না। 3d কিন্তু সম্ভব, 2d কি সম্ভব, 3d এর নিচে 2d কি সম্ভব না, 1p 2p এর নিচে কি 1p সম্ভব না, তাহলে একমাত্র সম্ভব কোনটা 3d। এটা হচ্ছে একদমই ইজি একটা কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে ভর্তি পরীক্ষা সবসময় চলে আসে। এখন দেখো এটাকে নর্মালি বা আমরা হচ্ছে এই সিজিতে সিকিউতে আসলে আমরা সবসময় মনে রাখি 2d অরবিটাল আর 3f অরবিটাল কেন সম্ভব নয়, সকলে কিন্তু আমরা এই কোশ্চেনটা আসলে সম্মুখীন হই এই সিসি খ নাম্বারে। এখন দেখো 3d অরবিটাল কিভাবে সম্ভব, এখন 3d বলছে, তার মানে এখানে প্রধান শিক্ষকের মান কত বা প্রধান কর্ণের মান কত 3, তাহলে এল এর মান ডি অরবিটালের জন্য কত হবে 2 হবে। তার মানে n এর মান যদি 3 হয় তাহলে আমরা l এর মান কি করতে পারি, l এর মান হচ্ছে 0 সহ n - n, তার মানে এখানে হবে কি 0 1 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তার মানে এখানে l এর মান কি 3টা হওয়া পসিবল। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি 0 এর জন্য কি বসাবো s বসাবো, 3 আগে প্রধান শিক্ষকের মান পরে কি সহকারী শিক্ষকের মান, তাহলে 1 কোন অরবিটালের জন্য p অরবিটালের জন্য, 2 কোন অরবিটালের জন্য d অরবিটালের জন্য, তাহলে এখানে 3p আর এখানে কি 3d, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 3টা অরবিটাল সম্ভব, 3s সম্ভব, 3p সম্ভব, 3d সম্ভব, বাট 4d সম্ভব না, বা এর নিচে বা উপরে কিন্তু পসিবল না। তা শর্টকাট কি, s এর আগে 1 বসাবো, p এর আগে 2 বসাবো, d এর আগে 3 বসাবো, 4 এর আগে 4 মানে f এর আগে 4 বসাবো, এর নিচে পসিবল না, এটা সহ এর উপরে পসিবল। আর নরমাল নেমে তো শিখিয়ে দিলাম। আশা করি এই শর্টকাটটা তোমাদের হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা বোর্ড পরীক্ষা যে কোনো এক জায়গায় তুমি কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হবেই। এই তো অনেক অ্যান্সার দিয়েছো 3d অরবিটাল পসিবল, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এবার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা অনেক জায়গায় আছে, ডিউতে মনে করো যে 4-5 বার এই প্রশ্নটা আসছে। পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের নির্ণয় সমীকরণ কোনটি। তাহলে কৌণিক ভরবেগ আমরা গত ক্লাসে শিখেছিলাম, কৌণিক ভরবেগ কি mvr সমান কি nh বাই কি 2 পাই। তাহলে আমাকে এখানে কি বলে দিচ্ছে পরমাণুর দ্বিতীয় কক্ষপথ, আমরা n এর মানটা কি বলে 2 দেওয়া আছে, তাহলে 2h 2 পাই, একদম ইজি, 2 কি ভ্যানিশ, তাহলে mvr সমান কি হবে h বাই পাই। তাহলে অপশন দেখবো mvr সমান h পাই, যেখানে আছে সেটাই হচ্ছে কি রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে কোথায় অ্যান্সার দেওয়া আছে mvr সমান কি h বাই পাই, সি নাম্বারে হচ্ছে রাইট হচ্ছে অ্যান্সার। 60 নম্বর প্রশ্ন, নিচের কোনটির ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য। তাহলে আমি তোমাকে বলেছিলাম বোর পরমাণু মডেল হচ্ছে ফার্স্ট ক্লাস, কি বলছিলাম বোর পরমাণু মডেল কি ফার্স্ট ক্লাস, বোর মডেল হচ্ছে ফার্স্ট ক্লাস, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা দিতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালীর বর্ণালী কি করতে পারে না ব্যাখ্যা দিতে পারে না। তার মানে যেখানে 1 থাকবে সেক্ষেত্রে হচ্ছে বোর মডেল প্রযোজ্য হবে, 0 বা 1-এর বেশি কি প্রযোজ্য হবে না। এখন আমি প্রশ্ন দেখব কি বলছে, নিচের কোনটির ক্ষেত্রে বোর মডেল প্রযোজ্য, যেহেতু প্রযোজ্য বলছে তার মানে আমার কাজ হচ্ছে 1 বের করা, তা ইলেকট্রন 1 বের করা। এখন দেখি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1, এখানে কি প্লাস, একটা ইলেকট্রন কি হয়েছে ট্যাগ হয়েছে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত, এখানে মান কত আসে 0, এটা কি অ্যান্সার হবে, হবে না। হিলিয়াম পারমাণবিক সংখ্যা কত 2, একটা ত্যাগ করছে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, তাহলে এই যে আমরা কিন্তু ফার্স্ট ক্লাস পেয়ে গেছি, তাহলে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এখন কথা হচ্ছে তুমি যখন বি নাম্বারটা রাইট অ্যান্সার পেয়ে যাবা, তুমি সি আর ডি নাম্বারটা নতুন করে হচ্ছে অ্যান্সার বের করবা না, কারণ কি তোমার টাইমটা কিন্তু এখানে সেভ করতে হবে, এই যে টাইমটা তুমি সেভ করতেছো পরবর্তী কোশ্চেনে তুমি টাইমটা কিন্তু ব্যয় করতে পারবা। বাট তুমি যদি মনে করো বি নাম্বার অ্যান্সার পেয়েছি, টাইমটা আরো সি বা ডি চেক করি, সেক্ষেত্রে তোমার কিন্তু টাইমটা ওয়েস্ট হবে, পরবর্তী প্রশ্ন কিন্তু টাইমটা তুমি মেনটেন করতে পারবে না। তারপরে যেহেতু আমি তোমাদের সমাধান করে দিচ্ছি 4টা অপশনে একদম ব্যাখ্যা সহ করে দিচ্ছি, আমার কাছে 4টা অপশনের ব্যাখ্যার এখান থেকে 4টা প্রশ্ন সমাধান হয়ে যাবে। আর তোমার যদি প্রশ্ন যদি তখন মেন পরীক্ষা আসবে তখন তুমি বিতে যদি অ্যান্সার পেয়ে যাও, তাহলে বি নাম্বারটা রাইট অ্যান্সার দাগিয়ে ফেলবে। লিথিয়াম পারমাণবিক সংখ্যা কত, লিথিয়াম পারমাণবিক সংখ্যা কত 3, এখানে 1 বিকল্প কত 2, তাহলে এখানে কি পসিবল না। বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা কত 4, দুইটা ইলেকট্রন ত্যাগ করতে, এখানে ইলেকট্রন কত 2, তাহলে ফার্স্ট ক্লাস যেখানে ইলেকট্রন পাবো সেক্ষেত্রে হচ্ছে বোর মডেল প্রযোজ্য। আমরা হচ্ছে বিতেই শুধু কি পেয়েছি 1 পেয়েছি, তার মানে বি নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে চলো নেক্সট প্রশ্নে চলে যাই।
পরমাণুর তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত? মনে রাখবা যে কোনো শক্তি স্তরের জন্য অরবিটাল সংখ্যা যে কোনো শক্তি স্তরের জন্য অরবিটাল সূত্রটা কি হবে? n স্কয়ার। আমাকে বলছে কি তৃতীয় শক্তি স্তরের কথা বলে দিচ্ছে, তার মানে এখানে কি হবে 3 স্কয়ার। তাহলে অরবিটাল কয়টা আসবে? 9টা। কিভাবে? যেমন হচ্ছে 3s তৃতীয় শক্তি স্তর, তিনটা উপশক্তি সম 3s 3p, আর একটা হচ্ছে কি 3d পসিবল, একটু আগে আমরা দেখলাম। তাহলে 3s এর জন্য কি একটা অরবিটাল পসিবল, কারণ একটা অরবিটাল সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে। 3p তে কয়টা উপশক্তি সম? 3টা। তাহলে কি 3ppx py pz, ঠিক আছে। আর d তে করে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল কয়টা? 5টা। 1 2 3 4 5। তার মানে এই 1 3 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে 9। এটা হচ্ছে বেসিক নিয়ম। আর যে কোনো শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টা? n স্কয়ার, 3d স্কয়ার করলে কি 9। এখন তোমাকে যদি বলে পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কত, তাহলে তুমি অ্যানসার করবে কত? 2 স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে অ্যানসার কত? 9। ক্যালসিয়াম পরমাণু সর্ববহিঃস্থ স্তরে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সেট কোনটি? না আমাকে দেখতে প্রশ্ন কি বলছে, ক্যালসিয়াম পরমাণু কি বলছে? সর্বশেষ স্তর। তাহলে প্রথমে যেহেতু ক্যালসিয়াম বলে দিছে, আমার কাজ হচ্ছে ক্যালসিয়াম ইলেকট্রোবিন্যাস নির্ণয় করে ফেলা। 1s2 কত পারমাণবিক সংখ্যা? 20। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, ঠিক আছে। কারণ 3d 0 হবে, কারণ আগে n + l এর মান যার কম আহ্বানিত অনুযায়ী আমরা জানি সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তার মানে s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে যদি ইলেকট্রন থাকে তারপরে কি করবে? d তে প্রবেশ করবে। যেহেতু হচ্ছে 18 পরে কি 20তম ইলেকট্রন ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা যেহেতু 20, s এ প্রবেশ করার পর আর কোনো ইলেকট্রন এখানে অবশিষ্ট থাকে না, এই কারণে d তে ইলেকট্রন প্রবেশ করবে না। তাহলে এখন কথা হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর কোনটা? 4s। এন্ড আমাকে বলছে 4s এর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা মান বের করতে বলছে। তাহলে প্রথমে যে মানটা থাকে এটা কিসের মান থাকে? প্রধান শিক্ষকের মান। প্রধান শিক্ষকের পাশে কার স্থান? সহকারী শিক্ষকের স্থান। তাহলে এখানে কি n, তারপর আমরা l বের করব, তারপর কি m, তারপর হচ্ছে কি s। তো এখন দেখো n এর মান কত? শুরুতে যেটাতে প্রধান শিক্ষকের মান। এখন এই যে s কি সহকারী শিক্ষক, তাহলে সহকারী শিক্ষক s এর জন্য l এর মান কত? 0। l যদি 0 হয় m কি হবে? 0 হবে। এখন s, এখন 4s2 আছে না, তার মানে একটা কি প্লাস হাফ হবে, একটা কি মাইনাস হাফ। তার মানে আমরা লিখতে পারি একসাথে প্লাস হাফ বা কি মাইনাস হাফ। তাহলে অপশন দেখবো কোথায় দেওয়া আছে? 4 0 0 প্লাস হাফ মাইনাস হাফ। কোথায় আছে? 4 0 0 প্লাস হাফ মাইনাস হাফ। এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কপার পরমাণু সর্ববহিঃস্থ স্তর ইলেকট্রন 4s এর জন্য, এখন তোমাকে বলে যে 4s2 বলেন, এ বলছে 4s1 এর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান। ওকে, তাহলে 4s তো উল্লেখ করে দিচ্ছে, তার মানে ইলেকট্রনের কিন্তু করা লাগবে না। জাস্ট n এর মান আবার কি 4 প্রধান শিক্ষকের মান, তারপর সহকারী শিক্ষকের মান, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান। এখন কথা হচ্ছে l এর মান কি? s এর জন্য কত? 0। আর l যদি 0 হয় m এর মান কি হবে? 0 হবে। এখন তোমাকে বলে দিচ্ছে ভাইয়া আমি s এর মান কি প্লাস হাফ নিব না মাইনাস হাফ নিব? কারণ s এর মানটা এখানে কি দেওয়া আছে? যদি 4s এরকম দেওয়া আছে, আমরা কি বলতে পারি? কি ঊর্ধ্বমুখী। এর কি দেওয়া আছে? ঊর্ধ্বমুখী অবস্থায় আছে, ঊর্ধ্বমুখী, যেটা কি পজিটিভ হাফ ধরে থাকি। বাট তুমি এটাকে নেগেটিভ হাফও ধরতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমরা নরমালি হচ্ছে এটা কি পজিটিভ হাফ ধরে থাকি। আর নিচের দিকে যদি থাকে সেটাকে আমরা কি ধরে থাকি? নেগেটিভ হাফ ধরে থাকি। যেহেতু এখানে উপরের দিকে আমরা ঊর্ধ্বমুখী ধরে কাউন্ট করতেছি, তো এখানে s এর মান কি লিখবো? প্লাস হাফ। এবারে অপশন খেয়াল করব, অপশনে কোথায় কি আছে? n4 l0 m0 s প্লাস হাফ। বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে বি নাম্বার হচ্ছে এটা কি, যেহেতু ঊর্ধ্বমুখী অবস্থায় ধরছি, এটা ঊর্ধ্বমুখী অবস্থায় ধরা হয়, কাউন্ট করা হয়, এই কারণে এস এর মানটা কি দিব? পজিটিভ হাফ। বি নাম্বারটা রাইট অ্যান্সার। কোন পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন 4টি কোয়ান্টাম সংখ্যার সেটটি হচ্ছে সঠিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি কিন্তু শর্টকাট তোমাদের শিখিয়েছিলাম। তার মানে হচ্ছে কোন নিচের যে কোন 4টি কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক? কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম সংখ্যার সেট কখন সম্ভব হবে বা হচ্ছে অসম্ভব হবে? কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম সংখ্যার সেট। তোমাদেরকে শর্টকাট পড়িয়েছিলাম RS, অর্থাৎ n আর l কখনো কি হতে পারবে না? সমান হতে পারবে না। প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষকের মর্যাদা কি সেম? না, এই কারণে তারা সমান হতে পারবে না। আবার প্রধান শিক্ষকের চেয়ে সহকারী শিক্ষকের মানও কিন্তু বড় হতে পারবে না। যখন হচ্ছে আবার সহকারী শিক্ষকের তুলনায় যদি ম্যাগনেটিক বা থার্ড ক্লাস যে পদমর্যাদা সম্পন্ন মানুষ, তার যদি মর্যাদা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সম্ভব না। আর এস আবার যদি n আর m, অর্থাৎ প্রধান শিক্ষক আর হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী, তো মর্যাদা সেম না, তাই না? রাইট। তো আর একটা হচ্ছে এস হচ্ছে
পজিটিভ হাফ ব্যতীত, অর্থাৎ প্লাস হাফ ব্যতীত বা নেগেটিভ হাফ ব্যতীত যদি +1 শুধু +2 থাকে সেক্ষেত্রে এটা কোয়ান্টাম সংখ্যার সেট পসিবল না। বাট আমাকে প্রশ্ন বলছে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি হচ্ছে সঠিক, এন্ড সঠিক করার জন্য আমাকে হচ্ছে এই চারটা অপশন ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন এই নাম্বারটা দেখি n3 l1 m2, এই যে কি বলছে সঠিক বলছে, l যদি 1 হয় m এর মান কি -2 হবে না? ওই যে বলছিলাম যখন তোমাকে l থেকে m বড় হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পসিবল না। তাহলে l যদি 1 হয় তাহলে m এর মান অবশ্যই হওয়া উচিত 0 সহ +- l, তার মানে কি -1 0 +1 হওয়া উচিত। কি হওয়া উচিত? m এর মান হচ্ছে -1 0 +1 হওয়া উচিত। -1 0 +1, -2 আসলে কি সঠিক না, এটা মানে এটা হচ্ছে অসম্ভব। তার বি নাম্বারটা দেখি n1, এটা হচ্ছে কারেক্ট না। n আর l কি দেওয়া আছে? সমান দেওয়া আছে। তোমাকে আমি কন্ডিশন লিখে দিছি, প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষকের মান কখনো সমান হতে পারে না, এটা হচ্ছে অসম্ভব। সি নাম্বার দেখি সি ফর কারেক্ট আছে কিনা, সি তো আমরা কারেক্ট জানি, দেখি অপশনে আছে কিনা। n = 2 l1 m0 s+, এটা হচ্ছে রাইট আনসার, কারণ সবগুলো কন্ডিশন মিলছে। এইবার দেখি ডি নাম্বার কন্ডিশন কেন মিলে নাই। n যদি 2 হয় ওকে, l1 হতে পারে, কারণ 0 আর 1 হতে পারে। আর l যদি 1 হয় m কি হবে? 0 +1 -1, কিন্তু l এর থেকে আবার mটা কি হয়ে গেছে এখানে বড় হয়ে গেছে, এই কারণে এটা পসিবল না। তার মানে তিনটা অপশন পসিবল না। প্রশ্ন আমাকে যে কোনটি সঠিক, তাহলে সি ফর কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। এরকম যদি কনসেপচুয়াল কোশ্চেন তুমি যদি হচ্ছে বুঝে বুঝে সমাধান করো, তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু অনেক জায়গায় বিশ্ববিদ্যালয় সহ ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমাদের কৃষি গুচ্ছদের সামনে ভর্তি পরীক্ষা, সেইখানে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে। মানে কোয়ান্টাম সংখ্যা থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে না এমন কোথাও মানে নেই। কোয়ান্টাম সংখ্যা যদি প্রশ্ন না আসে সে ভর্তি পরীক্ষায় হচ্ছে বাতিল ঘোষণা করা হয়। বুঝতে পারছো তার মানে কতটা গুরুত্বপূর্ণ। উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র। উপশক্তি 2 × 12 + 1। আর তোমাকে যদি বলে অরবিটে বলে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি, অরবিট যদি তোমাকে বলে অরবিট বা শক্তি স্তর বলে সেক্ষেত্রে মোট ইলেকট্রন ধারণ সূত্র কি 2n²। আর যদি তোমাকে বলে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা যদি বলে, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা যেটা কি 12 + 1। তাহলে s এর অরবিটাল কয়টা হবে? একটা হবে। মানগুলো যদি বসায় দেই, p কয়টা হবে? p এর জন্য l এর মান 1, 2 এর যোগ করলে 3 হচ্ছে px py pz। d এর জন্য অরবিটাল সংখ্যা কয়টা? 5টা। f এর জন্য অরবিটাল কয়টা? 7টা। ঠিক আছে, এগুলো কিন্তু এক একটা কিন্তু এমসিকিউ। আর প্রত্যেকটা অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা। এগুলো হচ্ছে কি উপশক্তি স্তরে ইলেকট্রন, উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1। তো সেক্ষেত্রে s ইলেকট্রন কয়টা থাকে? 2টা। p তে সর্বোচ্চ 6টা, d তে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা? 10টা, f তে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা? 14টা। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। মনে হচ্ছে খুবই ইজি কনসেপ্ট, 9-10 থেকে পড়ে আসতেছি, বারবারই সমাধান করাচ্ছি। বারবার সমাধান করার উদ্দেশ্য হচ্ছে বারবার পড়া হচ্ছে রিকল করা। কারণ তুমি যত একটা চ্যাপ্টার তুমি যতই পারো না কেন, তুমি রিভাইজ না দাও তাহলে পরবর্তীতে যদি পরীক্ষা চলে আসে রিভাইজ না দিয়ে যদি চলে যাও, প্রশ্নে আনসার করাটা তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। বাট তুমি যদি সহজ প্রশ্নগুলো যদি বারবারই পড়ো, দেখবা যে তুমি আর ভুল করতেছো না। বাট তোমাকে যদি কখন তোমাকে চান্স মিস হয়, যদি কঠিন প্রশ্ন তুমি যদি না পারো কোনো সমস্যা নেই, কঠিন প্রশ্নের জন্য তোমার কোনো চান্স মিস হয় না। তুমি সহজ প্রশ্নগুলো পারো না, যার ফলে তোমার কিন্তু চান্স মিস হয়ে যায়। এই কারণে যেগুলো সহজ মনে হবে অবহেলা করা যাবে, বারবারই পড়তে হবে যাতে করে মনে থাকে। তাহলে আমার অ্যান্সার কি 2 × 12 + 2। উপশক্তি স্তর বলে অবশ্যই 2 × 12 + 1 বলতে, আর অরবিট বললে 2n² দাগাই ফেলবো। উপশক্তি স্তর অরবিটাল বলে 12 + 1। নিচের কোন নিয়মের সাহায্যে একটি উপশক্তি স্তর মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা আগের কোশ্চেনই 2 × 12 + 1। মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? একটু আগে লিখছিলাম p উপশক্তি স্তরে, কারণ p তো সমশক্তি সম্পন্ন অরবিটাল কয়টা? 3টা, px py pz। প্রথম ইলেকট্রনকে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, পরবর্তী এখানে প্রবেশ করবে, এখানে প্রবেশ করে, এখানে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন আমরা কি দেখছি উপশক্তি সূত্রটা কি? 2 × 12 + 1। তাহলে p উপশক্তি স্তর যেটা বলছে l এর মান কত? 1। তাহলে 2 যোগ করলে 3, 3 × 2 = 6। তাহলে ইলেকট্রন p উপশক্তি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 6টা। নিচের কোনটি ইলেকট্রন অ্যালুমিনিয়াম 3+ আয়নের মতো? তার মানে অ্যালুমিনিয়াম 3+ বলছে, তার অ্যালুমিনিয়াম ইলেকট্রনবিন্যাসটা কি? 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে তোমাকে বলছে অ্যালুমিনিয়াম 3+, তার মানে হচ্ছে 1s2
2s2 2p6 3s2 3p ইলেকট্রন চলে যাবে। তাহলে এটা কিসের ইলেকট্রন বিন্যাস? এটা হচ্ছে কি নিয়নের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ নিয়ন ইলেকট্রন বিন্যাস অপশনে যেটা হবে সেটাই রাইট অ্যান্সার। তাহলে O মাইনাস অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 8 এক যোগ করলে এখানে কত আসে 9, এটা হবে না। নিয়নের পারমাণবিক সংখ্যা কত হয় 10, ফ্লোরিনের কত 9, একটা গ্রহণ করলে এই যে 9 + 1, তাহলে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লোরিন কত হয় 17 + 1 18, তো আর্গনের ইলেকট্রন বিন্যাস হবে। ম্যাগনেসিয়াম কি হবে 12 - 1, এটা হচ্ছে কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে। এই কারণে হচ্ছে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তোমাকে বলছে অ্যালুমিনিয়াম 3+ আয়নের মতো কোনটি, অর্থাৎ নিয়ন ইলেকট্রন বিন্যাস কোনটি, সেটা হচ্ছে কি ফ্লোরিন -9 এক যোগ করলে 10। কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করছে? ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। কপারের ইলেকট্রন বিন্যাসটা কি ব্যতিক্রম, ইলেকট্রন কি আর্গন 4s1 3d কি 10। তাহলে এখানে হচ্ছে কি আমাদের কি কপার এখানে 18তম ইলেকট্রন প্রবেশ করে, তারপরে কিন্তু আগে কি বলছিলাম n+l এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, তার মানে হচ্ছে 19তম ইলেকট্রনটা হচ্ছে 4s অরবিটালে প্রবেশ করে। তাহলে 19 থেকে বাকি যে 20 থেকে 29তম ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 3d10 এ প্রবেশ করবে। এখন তোমাকে বলছে 29তম ইলেকট্রন তাহলে কোথায় কোন অরবিটালে প্রবেশ করবে? অবশ্যই কোন অরবিটালে প্রবেশ করবে 3d অরবিটালে প্রবেশ করবে। খুবই একটা বেসিক কনসেপচুয়াল কোশ্চেন। নিচের কোন সেটটি শক্তিক্রম অনুসারে আহ্বান নীতি মেনে চলে? তাহলে আহ্বান নীতি মেনে প্রত্যেকটা ক্ষেত্রে কি n+l বের করবে এখানে? না, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে n+l এর মান আমি বের করবো না, বাট একটা তোমাদেরকে ছন্দ শিখিয়েছিলাম, শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস করি ডিপিএস করি, এফডিপিএস করি এফডিপিএস করি, এই তুমি সূত্র দ্বারা কিন্তু খুব সহজে কিন্তু এরকম প্রশ্ন সমাধান করে ফেলতে পারো, 1 মিনিট লাগবে। দেখো শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস করি ডিপিএস করি, তারপর হচ্ছে কি এফডিপিএস করি এফডিপিএস করি। তাহলে এস এর ক্ষেত্রে আমরা কি আগে পূরণ করব, এখানে 1s, তারপর 2s, 3s, তারপরে 4s, 5s, 6s, 7, 8। তারপরের লাইনে 2 দিয়ে শুরু করব, 2 এর পর কত আসবে 3p, তারপরে কত 4p, 5p, তারপর হচ্ছে কি 6p, 7p। এই লাইনে কত শুরু 3 দ্বারা শুরু 3d, তারপর হচ্ছে কি 4d, তারপর হচ্ছে কি 5d, 6d। এই লাইনে কত শুরু 4 দ্বারা 4f, তারপরে কত 5f। এখন দেখবো অপশনগুলো কোনটা, তিনটা পর পর যেটাতে মনে করতে 5s 4d 5 এরকম যদি থাকে, তিনটা যদি পর পর থাকে সেক্ষেত্রে রাইট আনসার। এখন দেখো আমরা অপশন একটু চেক করে দেখি। হ্যাঁ, 5s এর পর কি দেওয়া আছে, 5s এর পর কি 4p, দেখি 5s এর পর কি 4p আছে না, 4p বদল কি, এ নাম্বারটা কিন্তু রাইট না। বি নাম্বার 3s 3p 3d, 3s 3p 3d, এটা কিন্তু মিসিং গেছে। দেখি বি নাম্বারও রাইট অ্যান্সার হতে পারে, বাট সবচেয়ে অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে পরপর যদি তিনটা মিলে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। সি নাম্বার 5s এর পর 4d 5p, 5s 4d 5p, এই যে পেয়ে গেছি। এই প্রশ্নটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কয়েক জায়গায় দেখলাম এই প্রশ্নটা বলে রাখছে বলে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এটা বলে ব্ল্যাঙ্ক অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আমি তো কোথাও ব্ল্যাঙ্ক অ্যান্সার তো হওয়ার মানে কোনো প্রশ্নই ওঠে না। এই প্রশ্নটা কিন্তু সঠিক অ্যান্সার বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে। কয়েকটা জায়গায় দেখলাম এই প্রশ্ন তোমাকে ব্ল্যাঙ্ক বলে দেওয়া আছে বা সমাধান করার সময় ব্ল্যাঙ্ক বলে দিচ্ছে, বাট এটা কিন্তু ব্ল্যাঙ্ক না, এটা কিন্তু সঠিক অ্যান্সার সি নাম্বার। পরপর তিনটা বি নাম্বার অ্যান্সার হতে পারতো, বাট বি এর সিটা কি মোর অ্যাকুরেট, কারণ কি বিটা 3s এর পর 3p, 4s এর পরে কি 3d, ওকে এটা আমি নিতে পারবো, কিন্তু বি এর থেকে সি কেন মোর অ্যাকুরেট, কারণ হচ্ছে তিনটা যদি পরপর থাকে ওটা আমাকে বেশি আমরা কি অ্যাকুরেট ধরে থাকি। 5s 4d 5p, এই কারণে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা অনেকে ব্ল্যাঙ্ক বলছে, আমি কয়েকটা জায়গায় সমাধান দেখলাম ব্ল্যাঙ্ক বলছে, বাট যারা রাজবাড়ির ক্লাসগুলো করতেছো তারা অন্তত এই প্রশ্ন যদি চলে আসে, কারণ হাজার অনুষ্ঠানের প্রশ্ন থেকে মেডিকেল সব বিশ্ববিদ্যালয় সব প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রশ্ন চলে আসবে, হুবহু এটা দিয়ে দেয়, অবশ্যই ব্ল্যাঙ্ক অ্যান্সার দেখানো যাবে না, অবশ্যই সি নাম্বার অ্যান্সারটা দাগে আসতে হবে, তাহলে তুমি 1 মার্ক পেয়ে যাবে। যদি এটা না দাগাও 1.25। আশা করি বোঝাতে পারছি। আহ্বান নীতি অনুসারে নিচের কোন শক্তিক্রমটা হচ্ছে সঠিক? তাহলে আমরা হচ্ছে আগের প্রশ্নে ফিরে যাই, যেটা আমি লিখছিলাম অপশন এ নাম্বারটা দেখি। আগে কি 4p এর আগে কি 3d, তারপরে 4 কি 4p 3d, 4p কোথায়, এই যে 4p এর আগে কি 3d, তারপরে কি 4p এর আগে 4p এর আগে 3d, তারপরে কি 4s দেখি, তার আগে কি 4s, 4p 3d 4s। এই তো আমরা এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার পেয়ে গেছি। যেহেতু আমরা এ নাম্বারের অ্যান্সারটা পেয়ে গেছি, বাকি আমরা অপশনগুলো কি করবো না, চেক করবো না, আমাদের টাইমটা কিন্তু সেভ করতে হবে, কারণ এই প্রশ্ন তুমি টাইম পাবো হচ্ছে 1 মিনিট, যদি 25টা এমসিকিউ তুমি 25টা টাইম পাও, 25 মিনিট টাইম পাও তোমরা এইচএসসিতে, বাট মেডিকেল ভর্তি পরীক্ষাতে একটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড বা 25 সেকেন্ড করে টাইম পাও। সেক্ষেত্রে যখন তুমি এতে অ্যান্সারটা পেয়ে যাবা, বাকি অপশনগুলো চেক করবো না, বুঝতে পারছো? তাহলে টাইমটা সেভ হবে। বারবারই কিন্তু একটা কথাই বলতেছি,
লাল বর্ণের রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে এর তরঙ্গ সংখ্যা কত হবে? এটা একটু হাতে ক্যালকুলেশন করিয়ে দেবো, কারণ এই প্রশ্নটা অনেক বিশ্ববিদ্যালয়ে দেখছি হুবহু তুলে দিচ্ছে এটা, কারণ এখন তো ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ নেই। বাট এটা তুমি অপশন 4টে এইভাবে দেওয়া আছে, বাট এটা কিন্তু ট্রিক্স আছে। তুমি যদি মাথা ঠান্ডা করে আমার মানে কনসেপ্টগুলো দেখো, বা আমি কিভাবে তোমাকে এই ম্যাথটা করে দিচ্ছি ঠান্ডা মাথায় দেখো, তাহলে খুব সহজে কিন্তু এই প্রশ্নে আছে করা পসিবল। তাহলে কি বলছে? লাল বর্ণের রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বলছে, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সমান কি জানি? নিউ বার সমান কি জানি? 1 কি জানি? 1 কি ল্যামডা। ওকে, কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য কি 7000 অ্যাংস্ট্রম। তো আমরা শিখছিলাম 1 অ্যাংস্ট্রম সমান কি পড়ছিলাম? 10 মিটার। তো এটাকে যদি আমি হচ্ছে সেন্টিমিটার নিতে চাই, তাহলে কি করছিলাম? 10 স্কয়ার দ্বারা গুণ করছিলাম 10⁸ সেন্টিমিটার। আমরা এখানে হচ্ছে সেন্টিমিটার বসায় দ্বারা করবো, ঠিক আছে? এখানে হচ্ছে কি 10⁸ সেন্টিমিটার। এখন দেখো 7 ইন্টু কি লিখতে পারি? 10 কিউব লিখতে পারি কি 10⁸, এখানে 1 লিখতে পারি। পরের লাইনে লিখতে পারি এই যে 10 কিউব আর 10 কি 10⁵5 লিখতে পারি। 10⁵টা উপরে চলে যায়, কি হবে? 10⁵5, নিচে কি থাকবে? 7। এখন দেখো আমি অপশন চেক করব, 10⁵5 কোথাও অপশনে আছে? মানে পাওয়ারে কোথাও আছে? পাওয়ারে নাই। কি আছে? 10 কিউব। আমরা যদি 10 কিউবটা নিতে পারি, বাকি আমাদের কিন্তু মানে ম্যাথ করা কিন্তু ডান। এখন দেখো এটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি, এগুলো লিখতে পারি কিন্তু 1 ইন্টু 10 স্কোয়ার বাই 7 ইন্টু আর কি 10 কিউব লিখতে পারি। 10 কিউবটাকে আলাদা করে দিলাম, তারপর কি 10 স্কোয়ার 100, একইভাবে লিখছি 10 স্কোয়ার 10 কিউব করলে 10⁵ থাকে। এখন দেখো 10 কিউবটা আলাদা করছে, এটা আমার কোনো কাজ নেই। এবার কি আছে? 100 কি করব? 7 দ্বারা ভাগ করব। তো আমি বলছিলাম যে নরমাল যে মানগুলা 1/4, 1/7, 2/7, 3/7, 1/9, এই মানগুলো তোমাকে মনে রাখতে হবে হাতে ক্যালকুলেশন করার সুবিধার্থে। তারপর তোমাদেরকে হাতে ক্যালকুলেশনের ভিডিও আমি হচ্ছে একদিন কিন্তু লাইভ ক্লাস নেব, প্রত্যেকটা যাতে হাতে ক্যালকুলেশন যাতে করতে পারি আমরা। তাহলে 100/7, 100 কি 14 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে? 14.28 10 কিউব পার সেন্টিমিটার। তাহলে 14.28 কোথায় আছে? বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এটাই হচ্ছে কয়েকটা বিশ্ববিদ্যালয় আসে, 4টা অপশন এরকম ছিল। মনে রাখো এই প্রশ্নটা এই বছর কিন্তু চলে আসতে পারে, কারণ এটা হাতে ক্যালকুলেশন করা যায়। যে ধরনের টিচার একটু হচ্ছে এটা প্র্যাকটিস করছে বারবার, তারা কিন্তু দিয়ে দিবে, কারণ এটা হাতে ক্যালকুলেশন করা যাচ্ছে। আর অপশন কিন্তু সেন্টিমিটার পার সেন্টিমিটার অপশন দেওয়া আছে, এই কারণে এটা কিন্তু চলে আসতে পারে। 72 ডান। জাল পাসপোর্ট শনাক্তকরণ নিচের কোনটি ব্যবহৃত হয়? একদমই একটা কোশ্চেন। ইউভি বা আল্ট্রাভায়োলেট রশ্মি, জাল পাসপোর্ট, জাল নোট, যাই বলবে। জাল টাকার নোট একই প্রশ্ন। অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি। নিচের কোন নিউক্লিয়াসটি এনএমআর সক্রিয়? আমাকে বলছে কি এনএমআর সক্রিয়, তার মানে আমাকে শিখতে হবে। এখান থেকে প্রশ্ন আসে এনএমআর এর পুনরূপ কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। নিউক্লিয়ার ম্যাগনেটিক হচ্ছে কি রেজোন্যান্স। এটা কিন্তু তোমার ক নাম্বারে কিন্তু এইচএসসি তে চলে আসে। এটা হচ্ছে এইচএসসি তে ক নাম্বারের জন্য চলে আসে, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। তখন বলছে সক্রিয় বলছে, তাহলে এনএমআর সক্রিয় তখন যখন বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকে। বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকলে তাদের হচ্ছে এনএমআর হচ্ছে সক্রিয় থাকে। বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন, বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকলে, বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন। এখন দেখবো বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন কোথায় আছে, সেই ক্ষেত্রে হচ্ছে সক্রিয় না। প্রোটন আর জোড় সংখ্যা 16 থেকে 8 বিয়োগ করলে এটা হচ্ছে কি জোড় সংখ্যা। তারপর বি নাম্বারে 12 জোড়, এখানে নিউট্রন সংখ্যা 6 জোড় আসবে 16 থেকে, এখানে জোড়, কিন্তু ডি নাম্বার রাইট, কারণ এখানে হচ্ছে কি বিজোড় সংখ্যক প্রোটন বা কি নিউট্রন রয়েছে। এখানে ডি ফর ডিরেক্ট বা ডি ফর ডিএমসি বা ডি ফর ঢাকা ইউনিভার্সিটি, যেটা মনে রাখে। বি ফর বুয়েট, যাদের যেটা টার্গেট সে সেভাবে মানে অ্যান্সারগুলো করবা বা সে সেভাবে বলতে অভ্যস্ত করবা। তাহলে তোমার স্বপ্ন পূরণ করতে কিন্তু বারবার কিন্তু মনে হচ্ছে, কারো বুয়েট টার্গেট থাকলে তাহলে বি ফর বুয়েট একটা আলাদা কিন্তু একটা বুয়েটের প্রতি একটা মানে একটা আলাদা কিন্তু ভালোবাসা ক্রিয়েট হবে। ডিএমসি টার্গেট ডি ফর ডিএমসি, ডি ফর ডিরেক্ট, এরকম বারবারই বলতে থাকবা। তাহলে দেখবা যে তোমার কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে যখন তুমি হতাশ হয়ে যাবা, যখন তুমি ডি ফর ডিএমসি, বি ফর বুয়েট, ডি ফর ঢাকা ইউনিভার্সিটি এই স্বপ্ন তোমার মনের মধ্যে উচ্চারণ করবা, তখন দেখবা পড়ার প্রতি আলাদা একটা স্পৃহা জাগে। বুঝতে পারছো? এমআরআই কি? এমআরআই কি হচ্ছে প্রথমে কি ইংলিশ টার্ম, সেটা কি ক নাম্বারে আসে? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং।
এটা হচ্ছে ACC তে ক নম্বরে আসে। তো বাংলা যদি এটা অনুবাদ করি, এটা হচ্ছে কি ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, হচ্ছে কি ACC ক নম্বরে আসে। বাংলা হচ্ছে কি চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ। ঠিক আছে, প্রতি ডিগ্রি সেলসিয়াসে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা S হলে এর আয়নিক গুণফল নির্ণয় করতে বলছে। ওকে, কি দেওয়া আছে? অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3। তো এটাকে যদি বিয়ে যদি করতে চাই, সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা পজিটিভ আয়ন থাকবে, একটা কি থাকবে নেগেটিভ আয়ন। খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি, যারা এখনো বিয়ে যদি করা বুঝো না তাদের জন্য আশা করি কনসেপ্ট সহজ হয়ে যাবে। তো এখানে আমি কি লিখবো? একটা কি পজিটিভ আয়ন অ্যালুমিনিয়াম থাকবে, কি থাকবে নেগেটিভ আয়ন থাকবে। এখন কথা হচ্ছে এই যে নিচে 3 থাকবে সামনে বসাই দিবে অ্যালুমিনিয়াম 3+। ওকে, আর এই যে নিচের 2টা ওই পাশে বসাই দিবে SO4 2-। শেষ। এখন কথা হচ্ছে অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা, সামনে 2 বসাই দিব। সালফেট কয়টা আছে? 3টা, তার সামনে কি বসাই দেব? 3 বসাই দেব। এইবার এটা যদি S পর্যন্ত বিয়োজিত হয়, এটা 2S পর্যন্ত বিয়োজিত হবে, এটা কি 3S পর্যন্ত বিয়োজিত হবে। আমাকে নির্ণয় করতে বলছে আয়নিক গুণফল। তাহলে এখন দেখব অ্যালুমিনিয়াম কি 3+, সহগটা কি মাথায় একটু ক্যাপ পরাই দেব। তারপর হচ্ছে সালফেট SO4 2- কয়টা আছে? 3টা, কি মাথায় টুপি পরাই দেব। তাহলে এখানে কি 2S স্কয়ার 3S কিউব, এখানে কি 4 স্কয়ার 9S কিউব, 4 নং 27 4 নং 36 কি এখানে কত আসলো? আর এখানে হচ্ছে 27 আসবে। ঠিক আছে, আমি এখানে কি লিখছি? এখানে হচ্ছে 27S কিউব। তাহলে 4 * 8 হাত থেকে 2, 4 × 8 আর 2 যোগ করলে 10, 108 আর 5 যোগ করলে x টু দি পাওয়ার 5। তাহলে 108 x টু দি পাওয়ার কোথায় আছে? ডি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে মেন হচ্ছে বেসিক নিয়ম, বাট এটা একটা শর্টকাট থিওরি রয়েছে, RS থিওরি। ঠিক আছে, RS থিওরি। RS থিওরিটা কি? আমার উপর আমি, কি বললাম? আমার উপর আমি, তোমার উপর তুমি, আমার উপর আমি, তোমার উপর তুমি, আমার উপর আমি, তোমার উপর তুমি, S এর উপর আমি আর তুমি। ঠিক আছে, তো দেখো না স্ত্রী যখন মানে হাজবেন্ড বা ওয়াইফ তখন বলে যে আমি একাই মানে জব যখন করে, আমি একাই মানে জব করি, আমার এটা করতেও থাকবে। তারপরে হাজবেন্ড যখন জব করে, আমিও তো জব করি, আমার করতে তো থাকবে। বা যখন হচ্ছে তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, তখন কিন্তু বলে যে কিছু একটা করা উচিত। বা একটা ব্যাংকে কিন্তু টাকা কিন্তু দুজন মিলিয়ে রাখে, বাট কেউ কাউকে কিন্তু বলে যে আমি চাকরি করি, আমি আমার হেডামনে চলবো। ওয়াইফ বলে আমিও তো জব করি, আমি তোমার কথা কেন শুনবো। বাট যখন হচ্ছে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, তখন হচ্ছে ব্যাংকে টাকার কথা চিন্তা করে, তখন কিন্তু সবাই কিন্তু একসঙ্গে ঝগড়া কিন্তু মিটে যায়, তাই না? তার মানে আমার উপর আমি, তোমার উপর তুমি, এছাড়া তো ব্যাংকের উপর আমি আর তুমি। টাকা ব্যাংকে জমা, তারা কিন্তু একসাথে জমা রাখে। এটা মিনিং হচ্ছে খুবই সহজ। আমি এখানে বিয়ে যদি করা শিখবো না, খুব সহজে আমি এটা দ্বারা সমাধান করে ফেলবো। দেখেন অ্যালুমিনিয়াম কি দেওয়া আছে? সালফেট দেওয়া আছে, রাইট? আমি এখন আমার উপর আমি দেখবো অ্যালুমিনিয়াম কয়টা আছে? এখানে 2টা আছে। ওকে, লিখে ফেললাম। তারপরে সালফেট কয়টা আছে? 3টা, লিখে ফেললাম। তারপরে বলছে কি আমার উপর আমি, তাহলে অ্যালুমিনিয়াম 2টা আছে, তাহলে কি বসাবো? 2 এর উপর 2। সালফেট কয়টা আছে? 3টা আছে, 3 এর উপর 3। আর S এর উপর কি তখন তারা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো ঝগড়া কি করে যাবে? মিটে যাবে। তার 2 আর 3 করে যোগ করে দিব। তাহলে ক্যালকুলেশন যদি করি 4, এখানে কত 27 x টু দি পাওয়ার 5, সেম 108 x টু দি পাওয়ার 5। কতটা সহজ! অর্থাৎ তুমি যেভাবে পছন্দ করো, রাজবে তোমাকে কিন্তু সেইভাবে কিন্তু সমাধান করে দিচ্ছে। অবশ্যই কিন্তু তোমাকে নোট পোস্ট করতে হবে অ্যাটমস অফ কেমিস্ট্রি ফেসবুক গ্রুপে। ঠিক আছে, অ্যাটমস অফ কেমিস্ট্রি FB গ্রুপে অবশ্যই নোট পোস্ট করতে হবে। কেমিস্ট্রিতে যে কোনো সমস্যা এই গ্রুপে পোস্ট করলে আমি কিন্তু আমাদের রেসপন্স কিন্তু অবশ্যই করবো। অনেক কিন্তু তুমি কন্টেন্ট পেয়ে যাও, ফ্রিতে কিন্তু অনেক কন্টেন্ট পেয়ে যাবা। অ্যাটমস অফ কেমিস্ট্রি FB গ্রুপে পোস্ট করো। তো যেভাবে তোমাদের সমাধান করিয়ে দিচ্ছি, একদম বেসিক থেকে কিন্তু প্রো বানিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের 4টা করে অপশনের ব্যাখ্যায় কিন্তু দিয়ে দিচ্ছি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রাব্যতা গুণফল এত দেওয়া আছে, তখন হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত মোল পার লিটার হবে? খুব ইজি একটা কোশ্চেন, বাট এটাকে আমি হচ্ছে কি হাতে ক্যালকুলেশন করতে হবে। কারণ এই প্রশ্নটা কিন্তু মেডিকেলে বা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চলে আসতে পারে। যেহেতু ক্যালকুলেটর নাই, ভাই তোমাকে ক্যালকুলেটর ভিন্ন সমাধান করে দিচ্ছি, নো টেনশন, ডু ফুটটি। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কি বলছে? হাইড্রোক্সাইড বলছে। তাহলে এখান থেকে আমি এখানে লিখতে পারি, যদি বিয়োজিত করি, আবার নর্মাল নিয়ম বিয়োজিত, ম্যাগনেসিয়াম একটা কি পজিটিভ আয়ন থাকবে, একটা কি থাকবে নেগেটিভ। ওকে, এখন হচ্ছে ম্যাগনেসিয়াম যে 2 আছে না, উপরে বসাই দেবো, মাথায় ক্যাপ পরাই দেবো। ওকে,
আর এখানে মনে নিচে 1 আছে, তাহলে এখানে কি -1, একটা পজিটিভ একটা কি নেগেটিভ। খুবই সহজ, যারা বিয়ে যদি করতে পারো না তাদের জন্য এর চেয়ে সহজ উপায় আর নেই। তাহলে এখানে ম্যাগনেসিয়াম কয়টা আছে? একটা, ওকে। হাইড্রোক্সাইড কয়টা আছে? 2টা, তো এখানে কি 2 বসাই দেব, ডান। এটা যদি S দেই, এটা কি S, এটা কি 2S, ওকে। এখন আমাকে বলছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দাব্যতা গুণফল এত হলে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বলছে। তাহলে এখান থেকে আমি কি KSP কি বের করব? KSP হচ্ছে কি ম্যাগনেসিয়াম 2+ হাইড্রোক্সাইড আয়ন 2 পড়াই তো এখানে কি S × 2S স্কোয়ার, তার মানে এটা হচ্ছে কি 4S কিউব। শর্টকাট কিভাবে লিখবো? ম্যাগনেসিয়াম কয়টা আছে? একটা। হাইড্রোক্সাইড কয়টা আছে? 2টা। আমার উপর আমি, একের উপর 1, 2 এর উপর কত? 2, আর এর উপর আমি আর তুমি 1 + 2, ক্যালকুলেশন করলে 4S কিউব। এটা হচ্ছে শর্টকাট থিওরি, ঠিক আছে? এটা হচ্ছে কি শর্টকাট থিওরি, তুমি যেটা মনে রাখতে পারো। শর্টকাটে করে ফেললাম, আর এটা নর্মাল হচ্ছে বেসিক যে প্রসেসটা, আর বেসিক প্রসেসটা করে দিলে কত হচ্ছে কি KSP এত দেওয়া আছে, ওকে। তার KSP মান কত দেওয়া আছে? 4 × 10⁻³ এখানে KSP কত পেলাম? 4S কিউব। আমাকে কি একটা হাইড্রোক্সাইড ঘনমাত্রা বের করতে হবে, ওকে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে S কিউব, 4 উপর ব্যানিশ করতে পারি। তাহলে এখানে ডিরেক্ট আমি এখানে কি লিখতে পারি? ডিরেক্ট লিখতে পারি হচ্ছে S সমান 3 10 3 লেখা লিখতে পারি কি? তাহলে আমি এখানে কি পাবো? 10⁻1, 10⁻1। তাহলে কোথায় 10⁻1 আছে? এই যে 10⁻1 হচ্ছে 1 মোল পার লিটার, ঠিক আছে? একদম ইজি, হাতে ক্যালকুলেশন করতে পারতেছি। নেক্সট প্রশ্ন 79 নম্বর প্রশ্ন হাজারি স্যারের। 30 ডিগ্রি সেলসিয়াসে লেড সালফেটের দাব্যতা গুণফল এত দেওয়া আছে, সম্পৃক্ত মানে সালফেট আয়নের ঘনমাত্রা কত মোল পার লিটার। এটাও কিন্তু হাতে ক্যালকুলেশন করা যায়, হতাশ হওয়ার কিছু নাই, ভাইয়া আছে করে দিচ্ছি। এখানে কি লেড সালফেট, ওকে। তাহলে লেড সালফেটকে বিয়োজিত করলাম, এখানে কি পাবো? লেড 2+ SO4 2-, ঠিক আছে? লেড 2+ SO4 2-। এখন আমরা কি এখানে যদি S, এখানে S, এখানে কি S, এখানে কি KSP হবে? KSP হচ্ছে S স্কোয়ার। KSP মান দেওয়া আছে না? হ্যাঁ, দাব্যতা মানে কি 1.7 10⁻³ কি দেওয়া আছে? 5 সমান কি দেওয়া আছে? S স্কোয়ার। তো এটাকে আমি কিন্তু হাতে ক্যালকুলেশন কিভাবে করতে পারি? এটা কি 1.7 আছে না? তো এটাকে আমি 17 ধরে নিচ্ছি, কারণ যদি 17 কনভার্ট করি তাহলে বুঝে কি 16 রুট করলে কি 4, তাহলে 4 এর চেয়ে একটু বেশি আসবে। তাহলে মানে এটাকে আমি যদি হচ্ছে এভাবে লিখি 17 × 10⁻6, কারণ দশমিক করে 1 ডানে গেছে, তাহলে পাওয়ার কি 1 কমে যাবে, এখানে কি S স্কোয়ার। তাহলে এইবার যদি S বের করতে চাই, তাই এটা আমরা কি করে দেব? রুট করে দেব 17 × 10⁻6। তাহলে যদি 17 যদি রুট বা 16 ধরি, তাহলে কি 4 পয়েন্ট সামথিং, ওকে। 4.1 ধরলাম। আর এই রুটে যদি যত থাকবে 10⁻6 আছে না, এটা অর্ধেক হয়ে যাবে, কি 10 কিউব। তাহলে আমি দেখবো 4 পয়েন্ট সামথিং কোথায় আছে। এই যে 4 পয়েন্ট সামথিং 1 to 10⁻³ মোল পার লিটার। খুবই সহজ, হাতে ক্যালকুলেশন করা যায়। রাজবায়া আছে, সমস্যা নাই, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, এটা কি বলছে? দাব্যতা প্রকাশক সম্পর্ক কোনটি? একদম ইজি, এটা আমরা কি করব? বিয়োজিত করব প্রথমে। PO4 2, ওকে। এটা যদি বিয়োজিত করি, আগের নিয়ম নরমাল নিয়ম কি বলছিলাম? একটা পজিটিভ থাকবে, একটা কি নেগেটিভ থাকবে, একটা কি জিঙ্ক, একটা কি ফসফেট, ওকে। লিখে ফেললাম। এখন এই যে নিচে 2 আছে না, 2টাকে উপরে দেবো, এখানে কি জিঙ্ক 2+, আর এই যে 3টা আছে না মাথায়, ফসফেটের কি উপরে দেবো 3- হয়ে গেল, মাঝখানে কি দেবো প্লাস। এবার দেখবো যেটা লিখছি সেটা সঠিক লিখছি কিনা। তাহলে জিঙ্ক কয়টা আছে? 3টা, আমি লিখছি কয়টা? একটা। এখানে কি বসাই দেবো? 3 বসাই দিব। ফসফেট কয়টা আছে? 2টা, আমি কয়টা লিখছি? একটা, এখানে কি 2 বসাই দেবো। তাই এটা যদি S পরিমাণ বিয়োজিত হয়, এটা হচ্ছে 3S পরিমাণ বিয়োজিত হবে, এটা হচ্ছে কি 2S পরিমাণ বিয়োজিত হবে। তার মানে এখান থেকে বলছে কি KSP, অর্থাৎ কি দাব্যতা নির্ণয় করতে বলছে। তাহলে দাব্যতা নির্ণয় কি করব? জিঙ্ক 2+, সহগটা কি 2P আকারে, অর্থাৎ কি পাওয়ারে বসাই দিব, ওকে, ইনটু ফসফেট PO4 3- উপরে কি সহগটা কি 2 বসাই দেবো। আমার কি এইভাবে কি রাখতে বলছে? দেখি, হ্যাঁ এইভাবে কি, হ্যাঁ সম্পর্কটা কিন্তু আমাকে এইভাবে রাখতে বলছে। তাহলে এইভাবে সম্পর্ক আমাদের কি 108⁵, তাহলে আমি কি যদি করে ফেলি, এখানে কি 3S কিউ, তারপরে কি 2S স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? 108 x⁵ পাবো। তাহলে এবার 108 কোথায় আছে? ডি নাম্বার আছে এখানে 108, আর এটাকে আমরা হচ্ছে x⁵ না লিখে আমরা যে জিঙ্ক 2+ PO4 এই ফরম্যাটে রাখা হয়েছে, কারণ ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? দাব্যতা প্রকাশক সম্পর্ক কোনটি? অবশ্যই ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 81 নম্বর প্রশ্ন, সিলভার ক্রোমেটের ক্ষেত্রে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল KSP সম্পর্ক তোমাকে বলছে, ওকে। এটাকে আমার কাজ কি? প্রথমে কি বিয়োজিত করা, C2O4,
ওকে, তাহলে আমার কাজকে বলছিলাম একটা কি পজিটিভ হবে, একটা কি হবে নেগেটিভ। C2O4 এটা কি একটা আছে, তাহলে এখানে কি সিলভার প্লাস, সিলভার এখানে দুইটা আছে, মাথার মধ্যে পড়াই দিলাম 2 মাইনাস, ডান। তো এটা যদি S পরিমাণ বিয়োজিত হয়, এটা S, এটা কি, আচ্ছা ওকে, সিলভার কয়টা আছে, দুইটাই, যে এখানে কি 2 কি 2S, এটা কি S পরিমাণে বিয়োজিত হবে। C2O4 2 মানে এটা কি S পরিমাণে, এখানে কি বলছে KS নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে KS তাহলে কি হবে, উপরে কি সহগটাও চলে যাবে, C2O4 2 মাইনাস এখানে কত 2S স্কোয়ার ইন্টু S, তার মানে 4S কিউব। তাহলে KSP সমান কি হবে 4S কিউব, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এটা যদি শর্টকাট থিওরি অ্যাপ্লাই করতে চাই, তার সিলভার কয়টা আছে, সিলভার আছে দুইটা, ওকে, কমেট কয়টা আছে একটা, আমার উপর আমি, তার সিলভারের উপর সিলভার, কমেটের উপরে কপার, কমেটের উপর কি 1, তার এসের উপর কি আমি আর তুমি, তো 2 আর 1 যোগ করলে 3, তাহলে 2 রেসিও করলে 4, 4 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 4S কিউব। অর্থাৎ তোমার যেটা পছন্দ হয় তুমি সেইভাবে অ্যান্সার করবা, বুঝতে পারো, কারণ সিকিউ তো আমার তো এটা লাগবে, কারণ সিকিউ যদি এটা চলে আসে বা তোমাদের শর্ট কোশ্চেন যদি চলে আসে, সেক্ষেত্রে তো এটা অ্যান্সার করতে হবে, আর ডিউ তো রিটার্ন থাকে, বইটা তো রিটার্ন থাকে, সেক্ষেত্রে তো এই নর্মাল প্রসেসে করতে হবে। আমার কাছে দুইটা প্রসেসই করে দাও, বা যদি এমসিকিউ আসে অবশ্যই শর্টকাট থিওরিটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা, এতে তোমার টাইমটা কিন্তু সেভ হবে, বা রিটার্ন যদি আসে তাহলে এই ফরম্যাটে করে দিবা, বুঝতে পারছি। 82 নাম্বার M2X3 লবণের দ্রাব্যতা এত হলে KSP এর মান কত। ওকে, আমাকে কি বলছে M2X3, এটা দ্রাব্যতা, তোমরা KSP কি হবে শর্টকাট আমরা বের করে ফেলি, একই নিয়ম বারবার করতেছি। তাই এখানে কি হবে 2 এর উপরে কি 2, 3 এর উপরে 3, S এর উপরে কি আমি আর তুমি, 2 আর 3, টোটাল কত হবে 108 S⁵, তার মানে এখানে KSP আসতেছে হচ্ছে 108 S⁵। তার KSP এখানে কত পেলাম, দেওয়া আছে 1.1 10 ইনভার্স 2। আচ্ছা, তোমাকে কি বলছে এস এর মান দেওয়া আছে, আচ্ছা খুবই সহজ, খুব সহজ একটা কোশ্চেন। তোমাকে এখানে কি বলছে 108 S2 দেওয়া, এস এর মানটা দেওয়া আছে, তার শুধু ক্যালকুলেশন করতে হবে। এস এর মান কি দেওয়া আছে 1.1 10 ইনভার্স 2, উপরে কি 5। এখন দেখো এটা হাতে ক্যালকুলেশন করা যায় কত সহজে, এই প্রশ্ন যদি চলে আসে তোমরা তো কান্নাকাটি করবা যে মেডিকেলে হচ্ছে উল্টা উল্টা কোশ্চেন দিয়ে দিছে, হাতে ক্যালকুলেশন করা যাচ্ছে না। অবশ্যই হাতে ক্যালকুলেশন করা যায়, বাট তুমি যদি হচ্ছে মাথা ঠান্ডা রেখে যদি অ্যান্সারগুলো করো, অবশ্যই কিন্তু তুমি হচ্ছে হাতে ক্যালকুলেশন করতে পারবা। এখন দেখো হচ্ছে ভাই খুব সহজে কিন্তু হাতে ক্যালকুলেশন করা যায়, কিভাবে করা যায়, এখন দেখো আমি এটা 1.1 না, এটাকে আমি হচ্ছে 1ই ধরলাম, 108 যদি 1 দ্বারা গুণ করি আমি 108 পাবো, 108 পাবো। ওকে, আমি এখানে হচ্ছে 108 লিখলাম, ঠিক আছে, 108 লিখলাম, বা একটু বেশি পাবো তাই না, রাইট, আচ্ছা 108ই ধরলাম। আর 10 ইনভার্স 2 এখানে কি লিখতে পারি, 10 ইনভার্স কি 10। এখন দেখবো 108 আর 10 ইনভার্স 10 কি কোথাও আছে অন রিলেটেড, অর্থাৎ সি বা ডি, তো ওয়ান এর মধ্যে এ বা বি 2.16, আমার এখানে তো কোনো কিছুই নাই, এটাকে একটু মডিফিকেশন করতে হবে। তাহলে 108 কে যদি আমি এখানে অন লিখি, পাওয়ার কি 10 ইনভার্স 1 তো 10 ইনভার্স 10 আসে না, এটা তো তাহলে সি নাম্বার নিয়ে আসা হচ্ছে না, ডি নাম্বার পসিবলি কিভাবে বেশি, এখানে মনে করো 1.08 লিখি, তারপর এখানে কি দশমিক ঘর ডান ঘর দুই ঘর কি ডানে যাচ্ছি, তাহলে কি স্কোয়ার লিখতে পারি, তাহলে কি লিখতে 10 ইনভার্স 10, তাহলে ক্যালকুলেশন লিখতে পারি কি 1.08 10 ইনভার্স 8, অর্থাৎ 1.08টা তো না 1 একটু বেশি আসবে, কারণ আমি এখানে 1 দরকার, 1.1 মানে 108 এর সাথে যদি 1.1 গুণ করি একটু সামথিং বেশি হবে, কিন্তু পাওয়ার তো মিলাই ফেলছি, এই জন্য ডি নাম্বারটা রাইট আনসার। দেখো খুব সহজে কিন্তু এটা অনেকে কিন্তু হাতে ক্যালকুলেশন করতে পারো না, বাট তুমি যদি মাথা ঠান্ডা রাখো খুব সহজে কিন্তু হাতে ক্যালকুলেশন করতে পারবা, একদম কিন্তু তোমাদের পানি পানি করে দিচ্ছে। এটি মোলার দ্রাব্যতা কত, একটু আগে কিন্তু এটা করলাম, এটা কেএসপি কত একটু আগে বের করে হচ্ছে, কেএসপি হচ্ছে কি 4s কিউব। তোমাকে কি নির্ণয় করতে বলছে, এস এর মান নির্ণয় করতে বলছে, কেএসপি মান দেওয়া আছে 4 ইনটু 10 ইনভার্স 12 4s কিউব, 4 4 কাটা, তোমাকে এস এর মান বের করতে হয়, এস এর মান কি করব 3 10 ইনভার্স 12, এখানে কি 10 ইনভার্স 4 কোথায় আছে 1 ইনটু 10 ইনভার্স 4 পার মোল পার লিটার, হাতে ক্যালকুলেশন কিন্তু করা যাচ্ছে, ডান। AB3 এর দ্রাব্যতা গুণফল এত হলে এটি দ্রাব্যতা কত হবে। ওকে, AB3 বলছে, তাহলে AB3 কে যদি আমরা বিয়োজিত করি তাহলে আমরা কি পাবো A3 প্লাস 3B মাইনাস, এখানে S, এটা হচ্ছে কি S, এটা হচ্ছে কি 3S, তাহলে এখানে KSP কত পাবো, KSP হচ্ছে A3 প্লাস ইন্টু B মাইনাস উপরে কি 3, তাহলে এখানে কি লিখতে পারি S ইন্টু 3s কিউব, তাহলে কি 27 কি S⁴। ওকে, তাহলে 27 এখন হচ্ছে S, এখন S এর মান কি দেওয়া আছে দাব, আচ্ছা
27 মানে s টু দি পাওয়ার 4, আমার s এর মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো ks মান কত দেওয়া আছে, ks মান দেওয়া আছে 1.7 10 ইনভার্স 12, 10 ইনভার্স কি 12 দেওয়া আছে। এইখান থেকে আমাকে কি বের করতে হবে, s এর মান বের করতে হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে যদি 4 লিখি তাহলে এখানে হচ্ছে কি 1.7 10 ইনভার্স 12, এখানে কি 27। এটা একটু হাতে ক্যালকুলেশন করতে হবে, যদি হাতে ক্যালকুলেশন করো মার্কেটে একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা। এরকম একটু বড় ক্যালকুলেশনগুলো একটু চলে আসবে না, এটা হচ্ছে খুবই টাফ, হাতে ক্যালকুলেশন করাটা মিলানো খুবই টাফ। কারণ এখানে যদি হচ্ছে উপরে 227 থাকে নিচে যদি 17 থাকতো সেক্ষেত্রে আমি এটাকে কিছু করতে পারবো, উপরে হচ্ছে 17 তো, বাট একটু হচ্ছে টাফ হচ্ছে, সমস্যা নেই। আশা করি এটা একটু মানে বোর্ড পরীক্ষা আসা, কিন্তু এটা মেডিকেল আসার মতো কোশ্চেন না। 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? দেখো আমাকে কি বলছে, দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। তোমার দ্রাব্যতা জানি কি S সমান হচ্ছে কি W বাই কি, W বাই হচ্ছে কি V, অর্থাৎ দ্রবের ভর, এটা হচ্ছে ডাব্লিউটা কি দ্রবের ভর, দাবিটা কি দ্রবের ভর গ্রাম একক, আর বিটা কি সম্পৃক্ত দ্রবণের কি, অবশ্যই কিন্তু কি হওয়া লাগবে সম্পৃক্ত, কারণ আমরা আদর করে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা কি বলে ডাকি, দ্রাব্যতা বলে ডাকি। আমরা অনেকে হচ্ছে বিড়াল, তারপর অনেকে হচ্ছে অনেকে কি একটা দুষ্টু মিষ্টি নাম ধরে ডাকি না, আদর করে নামটা ডাকি। এই জন্য সম্পৃক্ত দ্রবণ কত প্রকার, 3 প্রকার, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ কি অতিপৃক্ত দ্রবণ, সেটাকে আমরা কি মানে অদক্ষেপ পরে অতিপৃক্ত যেটা দ্রবণ। বাট এই সম্পৃক্ত মানে ঘনমাত্রাটাকে আমরা আদর করে কি বলে কি দ্রাব্যতা বলে থাকি। এটা হচ্ছে বিটা কি সম্পৃক্ত দ্রবণের কি হওয়া লাগবে, আয়তন হওয়া লাগবে। এখন আমি কিন্তু এই নিয়মে করতে পারি, ওই নিয়মে করতে পারি, বাট তুমি যেটা তোমার কাছে ভালো লাগে তুমি সেটা করতে পারো। তাহলে এখানে দ্রাব্যতা এস, এখানে দেখো এটা কিন্তু অনেকবার, এটা কিন্তু অনেক আসছিল, এবারে কিন্তু মেডিকেল ডেন্টাল এই প্রশ্নটা আসছিল, এটা অনেক বিশ্ববিদ্যালয়ে এটা আসছে। আমি যখন প্রশ্ন, যেহেতু আমরা হচ্ছে রাইটার, আমরা তো বিভিন্ন প্রশ্নে কাজ করা লাগে প্রতিনিয়ত, সেক্ষেত্রে প্রশ্ন অ্যানালাইসিস করা আমাদের চেয়ে কিন্তু খুব বেশি যারা প্রশ্ন অ্যানালাইসিস করে তারাই কিন্তু জানতে পারে, ঠিক আছে। বাট যারা খুব বেশি প্রশ্ন অ্যানালাইসিস করে না তারা কিন্তু আর জানে না বা কোন জায়গা থেকে প্রশ্ন আসে। আর যেহেতু আমরা বইগুলো লিখে আমাদের অনেক কিছু কাটতে হয়, যার ফলে কিন্তু আমাদের কোন প্রশ্ন কোন জায়গায় আসে এটা কিন্তু আমাদের জানা থাকে। এই কারণে অনেক জায়গায় পরীক্ষায় আসছে। ডাব্লিউএন কি দেওয়া আছে 5 গ্রাম দেওয়া আছে, ওকে ডাব্লিউএন 5 বসিয়ে দিলাম। আয়তনের মানটাকে লিটারে বসাইতে হয়, বাট আয়তনটা কি দেওয়া আছে 50 ml দেওয়া আছে। তাহলে 50 ml থাকলে আমি কি করবো 50 ইন্টু কি 10 ইনভার্স 3, তাহলে এটা দেখো তাহলে 10 ইনভার্স 3 তো উপরে চলে যায়, 10 কিউব নিচে কত 50, তো এটা কি 5 10 কি 50, আর 10 রে 10 কিউব কি করতে পারি 10 স্কোয়ার, তার মানে কি 100 গ্রাম পার লিটার। উপরে গ্রাম, এখানে কি গ্রাম ছিল, আর এটা কি ছিল লিটারে ছিল, তাহলে একক কি 100 গ্রাম পার লিটার। কোথায় আছে, বি নাম্বারে হচ্ছে রাইট অ্যান্সার আছে। তো তুমি এখানে লিখতে পারো 100 ml সম্পৃক্ত মানে দ্রব্য আছে 5 গ্রাম, 1 ml দ্রবণে এত মানে এত আছে 50 ml এতটুকু আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু এটা চলে আসবে, মানে 1000 ml দ্রবণ আছে 5 গ্রাম, 1 ml এত 50 ml এত, সেক্ষেত্রে কিন্তু 100 গ্রাম পার লিটার চলে আসবে। ঐকিক নিয়মে করতে পারো, বাট এই সূত্রটা তুমি কিন্তু খুব সহজে করতে পারো। ডেন্টালও কিন্তু এরকম একটা প্রশ্ন আসলো, সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে, আর তোমাকে ডাব্লিউ মানটা দ্রাব্যতার মানটা দেওয়া ছিল, আয়তনের মানটা কি এমএল এ দেওয়া ছিল, আয়তনের মানটা লিটারে কনভার্ট করবো, আর দ্রাব্যতার যে মানটা ছিল আর ক্রস গুণ করে দেবো, তার দ্রব্যের মান পেয়ে যাবো। বুঝতে পারছো, এটা হচ্ছে এই বছর 23-24 ডেন্টাল পরীক্ষা আসছিল। কারণ এই সূত্রটা হচ্ছে মানে সার্বজনীন, এই সূত্রটা ইউজ করলে তুমি খুব সহজে আনসারগুলো করে ফেলতে পারবা। নেক্সট প্রশ্ন দেখি, নেক্সট প্রশ্ন কি বলছে, ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল। ওকে, ক্যালসিয়াম ফ্লোরাইডের কি নির্ণয় করতে বলছে, ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল কি ক্যালসিয়াম 2+2 যদি এস পরিবর্তিত হয় এটা এস, এটা কি হবে 2s। আমাকে কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা। ওকে, তাহলে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, আমাকে কি দেওয়া আছে গ্রাম পার লিটার আছে। অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে দ্রাব্যতা দ্রাব্যতা গুণ যখন ম্যাথ গুলা করবা, অবশ্যই তোমাকে দ্রাব্যতা এককটা হচ্ছে মোল পার লিটারে কনভার্ট করতেই হবে। একক যাই দেওয়া থাকুক না কেন, কি দেওয়া আছে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কি করতে হয়, আণবিক ভর দ্বারা কি করতে হয় ভাগ করতে হয় 0.00655। এখন ফ্লোরাইড বলছে, ফ্লোরাইড কত 19, যদি আমি ক্যালকুলেশন করি, এটাও দেখো আমি হাতে ক্যালকুলেশন করতে পারি, এটা 1 2 3 4, কারণ 65 পর্যন্ত যদি যাই তাহলে এবার লিখতে পারি 65.5 10 ইনভার্স 4, আর নিচে কি লিখতে পারি 19 লিখতে পারি। তাহলে 20 ধরি 3 20 60, তাহলে 60 একটু বেশি, তাহলে 3 পয়েন্ট সামথিং বা 3.5 মতো চলে আসবে, তাই 19 যেহেতু ধরছি, তাহলে 3 পয়েন্টটা হচ্ছে 45 10 ইনভার্স 4। বাট ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে, ঘনমাত্রা কি আমরা কি পেলাম
2s দেওয়া আছে। ওকে, এটা আমরা কি পেলাম 2s। তো এখান থেকে কি করতে হবে, এখানে কি করতে হবে, s এর মানটা লাগবে, অর্থাৎ কি দ্রাব্যতার মানটা লাগবে। তাহলে 2 দ্বারা এটা কি ভাগ করতে হবে, তাহলে কি 170 340, তাহলে কি 172 পয়েন্ট সামথিং, 172.5 10⁻⁴ মোল পার কি লিটার। এটা হচ্ছে কি এস এর মানটা পেলাম। আমি একটু হাতে ক্যালকুলেশনে কিন্তু করলাম। এখন তোমাকে বলছি ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রাব্যতা অনুপাত, এখানে কেএসপি কত আসবে, বারবার নির্ণয় করতে, সেখানে কি আসবে 4s3। তাহলে 4s এর মান কি পাইলাম 172.5। আচ্ছা 172 কেন আসবে, 1.72 আসবে, রাইট না, 1.72 10⁻⁴। তো এখানে কি বসাবো 1.72 10⁻⁴, উপরে কত কিউব। যদি ক্যালকুলেশন করো তুমি পাবা হচ্ছে 2.048 10⁻11। সি নাম্বার কারেক্ট। ঠিক আছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট, কিন্তু সিকিউতে আসার মতো বড় একটা প্রশ্ন। এবার চল আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন আমাদের পড়া শেষ। এবার আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাই। 86 নাম্বার, 87 নাম্বারে চলে যাই। 87 নাম্বারে হচ্ছে কি বলছে, ওকে 27 নাম্বার কি বলছে, অধঃক্ষেপণের শর্ত কোনটি। তো আমরা সকলেই জানি অধঃশর্ত কোনটি, তাহলে তিনটা লিখে দেই। কেএসপি আর তোমার যদি কেআইপি সমান হয় সেটা কি হবে, আর কেএসপি যদি বড় হয়ে যায় কেআইপি তুলনায়, সেক্ষেত্রে একটা দ্রবণের নাম আসবে, সেই দ্রবণটার নাম কি। আর যদি কেআইপি আয়নিক গুণফল যদি দাব্যতা অনুপাত অতিক্রম করে, সেক্ষেত্রে কি করবে, অধঃক্ষেপ পড়বে। তাহলে কেএসপি কেআইপি যদি সমান হয়, আয়নিক গুণ সমান কি হবে, কি সম্পৃক্ত দ্রবণ, সেক্ষেত্রে কি হবে সম্পৃক্ত দ্রবণ। কোন কারণে যদি দাব্যতা অনুপাত আয়নিক গুণফলের তুলনায় বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, এটা অসম্পৃক্ত দ্রবণ। এটা কিন্তু তোমাদের বহুপদীতে আসে, এই প্রশ্নটা বহুপদীতে আসে। পাশাপাশি এটা হচ্ছে কুয়েটে আসছিল। ঠিক আছে, এটা কুয়েটে একবার 5 মার্কের জন্য আসছিল, মানে 3টা কন্ডিশন দিছিল এমসিকিউতে, 1 2 3 4 কোনটা রাইট। কেএসপি যদি কেআইপি কি সম্পৃক্ত দ্রবণ, কেএসপি যদি কেআইপি তুলনায় বড় হয়ে যায় সেক্ষেত্রে অসম্পৃক্ত, আর কেআইপি যদি কেএসপি তো অতিপৃক্ত, বাকি অতিপৃক্ত দ্রবণ বা এখানে কি পড়বে, অধঃক্ষেপ পড়বে। আমরা সকলে জানি যখন আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে তখন কি পড়বে, অধঃক্ষেপ পড়বে। তখন কি করবে, অধঃক্ষেপ পড়বে। তাহলে অ্যান্সার কোনটা, আয়নিক গুণফল ইজ গ্রেটার দেন কি কেএসপি, যেহেতু অধঃক্ষেপণের শর্ত বলছে। তার পরীক্ষা চলে আসতে পারে সম্পৃক্ত দ্রবণের শর্ত কোনটা, অসম্পৃক্ত দ্রবণের শর্ত কোনটা। এ বি কে বি যদি করলে এ প্লাস আর বি মাইনাস এর আয়নিক গুণফল নিচের কোনটি, একদম ইজি একটা কোশ্চেন। তোমার এ বি কে কি করছে, বি যদি করছে এ প্লাস আর কি বি মাইনাস আয়নিক, এটাকে যদি এস পাই, এটা হচ্ছে এস, এটা কি বলছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল একদম ইজি। তাহলে আমার কাজ কি, আয়ন মোলারগুলো কি আয়ন ঘনমোলারগুলো কি আয়ন ঘনমাত্রা গুণফল ইউজ করব, মোলার ঘনমাত্রা গুণফল। তাহলে এ প্লাস ইন্টু বি মাইনাস, কোথায় অপশনে আছে, এ এর মোলার ঘনমাত্রা, বি এর মোলার ঘনমাত্রা, এটা হচ্ছে কি আয়নিক গুণফল। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা mx2 এর কেএসপি দেওয়া আছে, মোল পার লিটার দ্রাব্যতা কত। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু হাতে ক্যালকুলেশন করা যায়। যদি কখনো ভর্তি পরীক্ষা চলে আসে, কান্নাকাটি করার দরকার নাই, রাজ ভাই আছে, পানি করে দিচ্ছি। দেখো mx2 যদি বের করে আমরা কি পাবো, m2 প্লাস 2x মাইনাস, ঠিক আছে, m2 প্লাস 2x মাইনাস, যদি s পরিমাণ বের হয় এটা x, এটা কি 2s। তো এখানে হচ্ছে কি কেএসপি কি হবে m2 প্লাস উপরে হচ্ছে 2, এখানে s 2s স্কয়ার, তাহলে কি 4s কিউব। এবার আমি দেখবো কেএসপি মান দেওয়া আছে, হ্যাঁ কেএসপি কি দেওয়া আছে 7.4 10⁻11। তো এরকম 7.4 না ধরে আমি ধরবো হচ্ছে 74 ইন্টু 10⁻²। এটা একবার ডানে গেছি, একটা পার কমে যাও, কি 4s কিউব। তো এখান থেকে দেখো আমি যদি s এর মানটা নির্ণয় করতে চাই তাহলে এরকম আসবে। তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে কত 74 ইন্টু 10⁻12, আর নিচে হচ্ছে কি 4। তো এখন দেখো 18 নামতা দেখো 4 18 কত 72, 4 18 কত 72, তাই না। এখানে কি আছে 74 আছে না, তাহলে আমি কি 18 থেকে একটু বলতে, আমি এখানে কি ধরতে পারি 18 পয়েন্ট সামথিং ধরতে পারি। ঠিক আছে, এটাকে আলাদা করে কি 18.5 নিলাম, আর এটাকেও আলাদা করে 12 এর 3 করে কি আসে 10⁻কত 4, 10⁻4টা কিন্তু পাওয়ারটা কি করলাম আলাদা করলাম। এখন দেখো 18.5 3 করে, এখন দেখো আমরা জানি 2 রে কিউব করলে কত 8,
3 রে যদি কিউব করে কত 27, আর এখানে কত আসছে 18.5, তার মানে 3 থেকে কি একটু মানটা কম আসবে না, বাট পাওয়ার কত 10 ইনভার্স 4। দেখো 10 ইনভার্স 3, 10 ইনভার্স 2, 10 ইনভার্স 4, একমাত্র সি নাম্বারটা রাইট। তার মানে 3 এর কম মানে কি 2.6 10 ইনভার্স 4। তাহলে অ্যান্সার কোনটা? C4 কারেক্ট। দেখো খুব সহজে কিন্তু আমরা এটা হাতে ক্যালকুলেশন করতে পারলাম। একদমই কিন্তু কেমিস্ট্রি কিন্তু পানি পানি করে দিচ্ছি। তো সবাই নোট পোস্ট করবা কি অ্যাটমস অফ কেমিস্ট্রি ফেসবুক পেজে, অ্যাটমস অফ কেমিস্ট্রি এফবি গ্রুপে হচ্ছে নোট পোস্ট করতে হবে, ঠিক আছে? অ্যাটমস অফ কেমিস্ট্রি গ্রুপে কি নোট পোস্ট করতে হবে। ওকে, তাহলে আমাদের 89 নাম্বার ডান। এবার চলো 90 নাম্বার প্রশ্নে চলে যাই। তারপর ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা নিম্নের কোন দ্রবণে বেশি হবে? খুবই কনসেপচুয়াল কোশ্চেন, অনেক জায়গায় দেখলাম এটা মুখস্থ করতে বলছে, বাট দেখো আমরা একটু বেসিক স্বরকেন্দ্র পড়তে পারি। তো এটাকে দেখো ক্যালসিয়াম C2O4 কে যদি বের যদি করি আমরা কি পাবো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা বলছে কি H2C2 অক্সালিক অ্যাসিড পাবো। এখন দেখো এটা কি পাইছি? ক্ষারীয় দ্রবণ পাইছি না। এখন বলছে ক্ষারীয় দ্রবণের দ্রাব্যতা কোন দ্রবণে বেশি হবে? তীব্র অ্যাসিড দ্রবণে বেশি হবে। এখন দেখবো চারটা অপশনের মধ্যে তীব্র অ্যাসিড কোনটা, রাইট? তাহলে এখানে কি ক্ষারীয় দ্রবণ পেয়েছে, ক্ষারীয় দ্রবণের দ্রাব্যতা কোন দ্রবণে বেশি হবে? তীব্র অ্যাসিড দ্রবণে কি হবে? দ্রাব্যতাটা কি হবে? বেশি হবে। এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষার, এটা তো হবে না। তাহলে তোমার কি সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এটাও অ্যাসিড কিনা দুর্বল অ্যাসিড, ওকে এটাও হবে না। বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে সালফিউরিক, দুটার মধ্যে কে বেশি শক্তিশালী? অবশ্যই কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী। এই যেহেতু তিনটা অ্যাসিডের মধ্যে এটা বেশি তীব্র, এই কারণে ক্ষারীয় দ্রবণ তীব্র অ্যাসিড দ্রবণে কি হবে? দ্রাব্যতাটা বেশি হবে। খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন, মুখস্থ করার কিছু নাই, জাস্ট বেসিক যদি ক্লিয়ার থাকে, কনসেপচুয়াল অনুযায়ী যদি পড়তে পারো, তোমার পড়াটা কিন্তু দীর্ঘমেয়াদী মনে থাকবে এবং তুমি সহজে কিন্তু অ্যান্সারগুলো করে ফেলতে পারবা। A2B3 দ্রাব্যতা কত? একদমই সোজা, শর্টকাট করে দিই। A2 দুইটা আছে, B3 কয়টা আছে? তিনটা। মানে 2 এর উপর 2, 3 এর উপর 3, S এর উপর কি 2 + 3। তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে? 108 H⁵ বারবারই কিন্তু মানে করাচ্ছিলাম এটা, এই কারণে আমাকে শর্টকাট ইউজ করলাম। এটা বেসিক তো একটু বারবারই করাচ্ছিলাম এটা। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এত গ্রাম পার লিটার হলে ওই তাপমাত্রায় দ্রাব্যতা গুণফলটা কত? ওকে, গ্রাম পার লিটার দেওয়া আছে। আগে মেন কাজ হচ্ছে আমার কি দ্রাব্যতা গুণফলটা কি দেওয়া আছে? গ্রাম পার লিটার, মোল পার লিটার নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? মোল পার লিটারে নিতে হবে। ওকে, তাহলে আমরা কি দ্রাব্যতা যদি আমি কি কেএসপি কি দেওয়া আছে, এস এর মানটা কি দেওয়া আছে? এস এর মান দেওয়া আছে 2.1153 10⁻8 গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার কি আণবিক ভর দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কারণ কি ফেরিক হাইড্রোক্সাইডে কি লাগবে? আণবিক ভর লাগবে। আয়রনের আণবিক ভর কত দেওয়া আছে? 55.85 প্লাস। তারপরে হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেনের 1, অক্সিজেনের কত 16, 16 যোগ 17, সাথে 3 গুণ আছে, তাহলে 3 17 কত 51। যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স এর মান এস এর একটা কি পাবো? মান পাবো। দেখি ক্যালকুলেশন এক্স এর একটা মান পাবো হচ্ছে কি 1.98 10⁻10, 1.98 10⁻10 কি পাবো? মোল পার লিটার। এখন আমাকে বলছে কি ওই তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল কত? ওই তাপমাত্রায় কি দ্রাব্যতা গুণফল হচ্ছে কি কত? ঠিক আছে, তাহলে তাপমাত্রা দ্রাব্যতা কত হবে? তাহলে শর্টকাট যদি আমি এস যদি ধরি, এটা হচ্ছে এস, এটা কি 3s। তাহলে এখানে কেএসপি কি হবে? 27 S⁴, 27 S⁴। তাহলে 27 এস এর মানটা পেয়ে গেলাম কি 1.98 10⁻10, উপরে কত 4। যদি ক্যালকুলেশন করি মান আসবে হচ্ছে কি 4.14 10⁻38। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা কত? 4.1438। এটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই কোশ্চেনগুলো কিন্তু তোমার সিকিউতে চলে আসে, বারবারই কিন্তু সিকিউতে চলে আসে। অর্থাৎ আমরা কিন্তু এই যে কি গ্রাম পার লিটার দেওয়া আছে, এটাকে মোল পার লিটার অবশ্যই কি করতে হবে? কনভার্ট করে নেওয়া লাগবে। যদি কনভার্ট না করে নাও তাহলে কিন্তু 00, তখন কিন্তু কান্নাকাটি করেও কিন্তু লাভ হবে না। শিখা পরীক্ষায় কোন আয়নটি হচ্ছে নীলাভ সবুজ বর্ণ দেখাবে? তো তোমাকে প্রথমত শিখা পরীক্ষা আমি কিছু পরে আসি। শিখা পরীক্ষা, ঠিক আছে, তাহলে দেখবা যে তাহলে প্রশ্নগুলো সমাধান করতে আমার জন্য সহজ হবে। শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট, শিখা পরীক্ষা বাকি ফ্লেম টেস্ট। তো
তো শিক্ষা পরীক্ষা কি ইউজ করা হয়? গাঢ় HCl, আবার কি প্লাটিনাম তার ইউজ করা হয়। তো তো আমার শিক্ষা পরীক্ষা প্রত্যেকটা মূল্য আমার কি লাগবে? বর্ণ লাগবে। তো শর্টকাট আমি কি সহজ মানে মনে রাখার ছন্দগুলো বলকে মনে রাখবা। প্রথমে কি সোডিয়াম, ঠিক আছে, তারপর আমরা কি মনে রাখবো? পটাশিয়াম, তারপর কি মনে রাখবো? ক্যালসিয়াম, তারপর কি মনে রাখবো? কপার, তারপর হচ্ছে কি বেরিয়াম, স্টোনশিয়াম, লিথিয়াম। তাহলে কি বলছে? সোডিয়াম, সোডিয়ামের কি স দ্বারা কি মনে রাখবা? সোনালী হলুদ। সোডিয়ামের স দ্বারা কি মনে রাখবা? সোডিয়ামের স দ্বারা কি মনে রাখবা? সোনালী হলুদ। তারপর কি ক্যালসিয়াম, কি মনে রাখবা? কে ফর কালো বেগুন, কে ফর কি কালো বেগুন। তার মানে পটাশিয়ামের শিক্ষা পরীক্ষা কেমন বর্ণ দেখাবে? বেগুনি বর্ণ দেখাবে। ক্যালসিয়াম, সামনে কিন্তু কুরবানি ঈদ আসছে, তাই না? দেখো হাড়ের অস্থির মধ্যে ইটের মতো লালচে কালার একটা দেখা যাচ্ছে কি আমরা হাড়ের অস্থি কি থাকে? ক্যালসিয়াম থাকে। তো এটার হচ্ছে কালারটা হচ্ছে ইটের মতো লালচে। যারা দেখো নাই তারা কিন্তু সামনে যে কুরবানি ঈদ আসছে তখন কিন্তু দেখে নিবে, ঠিক আছে? এটার মতো হচ্ছে লালচে কালার দেখা যায় আমরা শিক্ষা পরীক্ষায় দেখাই। কপার, কপারে হচ্ছে কাপুরুষ। কপার কি মনে রাখবা? কাপুরুষ, কারণ হচ্ছে বা যমজ ভাই, বা কি মনে রাখতে পারো? যমজ ভাই। ভুল করা যাবে না, কারণ এই প্রশ্নটা আমরা হচ্ছে অনেক ভুল করে থাকি। বাহ্যিক অর্থে আমরা জানি কি কপার কি বর্ণ কি? তুতের বর্ণ কেমন? নীল। বা যখন কপার শিখা পরিগণকে মানে বুনসেন দ্বীপশিখা উত্তপ্ত করা হয় তখন এটা কালার হয়ে যায় কি নীলাভ সবুজ। ভুল করা যাবে না, তখন কালার হয়ে যায় কি নীলাভ সবুজ। বললাম হচ্ছে কি কাপুরুষ, ঠিক আছে, বা যমজ ভাই। দেখতে কিন্তু একই রকম, বাট যখন এটাকে হচ্ছে বাট আচার আচরণ বা একই সাথে একই কি নাম্বার পাই কিনা বা তাদের কথাবার্তা ম্যানার কিন্তু একই হবে না, বাট দেখতে কিন্তু একই রকম যমজ ভাইয়ের ক্ষেত্রে। এখানে কপার দেখতে নীল, বাট কপার যখন হচ্ছে বুনসেন দ্বীপশিখা উত্তপ্ত করা হয় তখন সেটা হচ্ছে কালার চেঞ্জ করে নীলাভ সবুজ দেখায়। বেরিয়াম হচ্ছে কি স্টোনশিয়াম। লিথিয়াম কি মনে রাখবো? লিথিয়াম মনে রাখবো কি উজ্জ্বল লাল বা কি ক্রিমসন রেড। উজ্জ্বল লাল বাকি ক্রিমসন রেড। এখন কথা হচ্ছে ভাই কি বেরিয়াম আর স্টোনশিয়ামকে মনে রাখবা। মনে রাখ তোমাকে হচ্ছে আপেলের জুস, তুমি একটা হচ্ছে পিকনিকে গিয়েছো, মনে করো তোমাদের চান্স পেয়েছো কোথাও, আমরা তোমাদের হচ্ছে পিকনিকে নিয়ে গিয়েছি, চান্স পাওয়ার পর তোমাদের আপেলের জুস মানে খাইতে দিয়েছে, ঠিক আছে? তো আপেলের জুস খাইতে দিয়েছি, তো আমি বললাম হচ্ছে যারা হচ্ছে জুস খাওয়া তারা চলে আসো, কাঁচা আপেলের জুস খাওয়ানো হচ্ছে। এখন তোমাদের জুস তো মানে খেয়ে তো খুব মানে খুবই আগ্রহী, জুস খেতে চাও। তখন বলতে স্যার জুস তো শুধু মানে এখন মানে সবাই যেহেতু অনেকগুলা পিকনিক একসাথে গিয়েছো, তোমাদের একটা করে হচ্ছে কাপে করে দিয়ে দেওয়া হচ্ছে, তখন হচ্ছে স্যার আমরা স্ট্রো চাচ্ছি। তো ঠিক আছে, সবাইকে স্ট্রো দেওয়া হলো। তো তো এই যে সিনারিওটা বললাম, এই সিনারিওটা বলার উদ্দেশ্য হচ্ছে কিভাবে মনে রাখবা? কাঁচা আপেলের জুস তুমি সবুজ বাটিতে রেখে লাল স্ট্রো দিয়ে খাচ্ছ। কি বললাম? কাঁচা আপেলের জুস সবুজ বাটিতে রেখে। তাহলে কাঁচা আপেলের জুস সবুজ বাটিতে, বাটিতে মনে রাখবা কি বেরিয়াম, আর কি কালারটা কি হবে? কাঁচা আপেলের মতো সবুজ। তাহলে বেরিয়ামের শিকড় কেমন দেখাবে? কাঁচা আপেলের মতো সবুজ। কাঁচা আপেলের মতো, কাঁচা আপেলের মতো কি সবুজ। কি লাল স্ট্রো দেখা যায়, স্ট্রোতে কি স্ট্রনশিয়াম, আর লালতে কি মনে রাখবা? টকটকে লাল। লালতে কি মনে রাখবে? স্ট্রনশিয়াম কি টকটকে লাল। উজ্জ্বল লাল আর টকটকে লাল ভুল করা যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন, অর্থাৎ 5 স্টার কোশ্চেন যেটা তোমার খ নাম্বার আসে, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো কি করে না? বর্ণ প্রদর্শন করে না, কারণ এদের আকার খুবই ছোট, যার ফলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে উত্তেজিত অবস্থায় গমন করতে পারে না। বুঝতে পারছো? এই হচ্ছে শিক্ষা পরীক্ষার খেলা, রাত শর্টকাট কিভাবে মনে রাখবা। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা প্রশ্ন সমাধানে চলে যাই, যার ফলে আমাদের প্রশ্ন সমাধান করতে অনেক বেশি সুবিধা হবে। আর দুইটা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। নর্মাল শিক্ষা পরীক্ষা আমরা হচ্ছে পটাশিয়ামকে কে ফর কালো বেগুনি দেখি, বাট ক্যালসিয়াম ইটের মতো লালচে দেখায়। বাট যখন আমরা এটাকে মানে কবাল্ট ব্লু গ্লাসে দেখি তখন কিন্তু পটাশিয়ামের কালার চেঞ্জ হয়ে যায়, ক্যালসিয়ামের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কারণ পটাশিয়াম কালার দেখা হচ্ছে কি গোলাপি। কি দেখায়? গোলাপি। এটা হচ্ছে কি কবাল্ট ব্লু গ্লাসে, কবাল্ট গ্লাসে যখন কবাল্ট গ্লাস দেখবো তখন কি গোলাপি। আর ক্যালসিয়াম দেখাবে কি হালকা সবুজ। দুইটাই কিন্তু মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা কিন্তু চলে আসছে, হালকা সবুজ। ওকে, এইবার চলো আমরা হচ্ছে প্রশ্ন সমাধানে চলে যাই। তার মানে আমাদের কিন্তু বেসিক পড়া শেষ শিক্ষা পরীক্ষা থেকে। এর বাইরে কোনো প্রশ্নে কোনো দিনে আসে নাই। আরেকটাকে জিনিস আমরা মিস করে ফেলছি, রুবিডিয়াম। ঠিক আছে, রুবিডিয়াম হচ্ছে কি মনে রাখবা? রেড বেগুনি। কি মনে রাখবা? রেড বেগুনি অর্থ কি গোলাপি লাল।
রেড কি, রেড হচ্ছে কি বেগুনি, গোলাপি, লাল, রুবিডিয়াম কিন্তু চলে আসে। অর্থাৎ এর বাইরে কিন্তু শিক্ষা পরীক্ষা থেকে কোনো প্রশ্নই আসে না, এইগুলো থেকে কিন্তু ঘুরে পেঁচে বারবারই প্রশ্ন আসে। এবার চলো আমরা শিক্ষা পরীক্ষা থেকে প্রশ্ন সমাধান করে আসি। আমরা কি 93-তে ছিলাম, তাই না? ওকে, 92 আমরা কিন্তু সমাধান করে আসি 93। শিক্ষা পরীক্ষা কোন 90 নীলাভ সবুজ বর্ণ দেখা, একটু আগে বললাম কপার কি যমজ ভাই, দেখতে একরকম বাট তাদের আচরণ কিন্তু অন্যরকম, তাই না? দুইজন ভাইয়ের তো আচরণ একই হবে না, একই নাম্বার পাবে না, ঠিক আছে? তাই কথাবার্তা ধরন তো একই হবে না। তাহলে কি বলছে নীলাভ সবুজ, তাহলে কপারের বর্ণ কেমন, কপালের বর্ণ নীল। আর যখন হচ্ছে শিক্ষা পরীক্ষা দিবে তখন সেটা হচ্ছে কি হবে, প্লেম টেস্টে কি হয়ে যাবে, নীলাভ সবুজ। প্লেম টেস্টে কি হয়ে যাবে, নীলাভ সবুজ। নীলাভ সবুজ কি হবে, কপার। তাহলে ক্যালসিয়াম কি হবে, এটার মতো লাল। বেরিয়াম কি হবে, কাঁচা আপেলের মতো সবুজ। পটাশিয়াম কি হবে, বেগুনি। 4টা অপশনে কিন্তু ক্লিয়ার করে দিলাম। নেক্সট প্রশ্ন, যে শর্ট দেওয়া আছে তোমার, স্ক্রিনশট নিয়ে নোটের মধ্যে তুলে ফেলবা। আর শর্টকাটে কেমন আছে, আর এস রাত শর্টকাট। শিক্ষা পরীক্ষা এটার মতো লাল সৃষ্টি কি ক্ষেত্রে করে, ক্যালসিয়াম 2+। এবার এবছর সামনে কুরবানিতে আসছে 17 জুন, তোমরা সেখানে হাড়ের অস্থির মধ্যে দেখবা মানে ক্যালসিয়াম থাকে, এটার মতো লালচে কালার দেখায়। পটাশিয়াম কি বেগুনি কালার, কপার কি নীলাভ সবুজ, সোডিয়াম কি সোনালী হলুদ। ওকে, শিক্ষা পরীক্ষা সোনালী হলুদ শিক্ষা কোনটি, এটা হচ্ছে কি সোডিয়াম, বারবারই বলতেছিলাম সোনালী হলুদ সোডিয়াম। শিক্ষা পরীক্ষা কোন 90 বেগুনি, কে ফর কালো বেগুন, কে ফর কি কালো বেগুন। খুবই সহজ প্রশ্ন, একবার আমরা পড়ে ফেলছি, দেখো এবার কত সহজে কতগুলো প্রশ্ন সমাধান করতেছি। শিক্ষা পরীক্ষা আয়নটি বর্ণালী কবাল্ট কাচের মধ্যে দিয়ে, বলছিলাম এটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বলছিলাম কি ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্যতিক্রম কোশ্চেন, তখন কিন্তু অ্যান্সার পারতে হবে। কবাল্ট কাচের মধ্যে দিয়ে হালকা সবুজ দেখে, হালকা সবুজ কি দেখে, ক্যালসিয়াম বলছিলাম কি এটার মতো লাল, বা যখন কবাল্ট ব্লু গাছে দেখবো এটার মতো লাল কালারটা কি দেখাবে, হালকা সবুজ দেখাবে। ভুল করা যাবে না, এটাই কিন্তু মেডিকেল এবং ডেন্টালে কিন্তু চলে আসছিল, স্টার দিয়ে রাখলাম। ব্লু গ্লাসের মধ্যে দিয়ে গোলাপি লাল বর্ণে দেখো, যে ব্লু গ্লাস মানে কবাল ব্লু গ্লাস, তার মানে হচ্ছে পটাশিয়াম বলছিলাম, দুইটা জিনিস পড়তে বলছিলাম না, অর্থাৎ ভাইয়া তোমাকে যতটুকু পড়তে বলতেছে। ভাইয়া হচ্ছে কেমিস্ট্রি, মেডিকেল কেমিস্ট্রি হচ্ছে রাইটার, আসপেক্ট মেডিকেল কেমিস্ট্রি রাইটার, আর মুসলিম পোস্ট ব্যাংকের রাইটার। তো ভাইয়া জানে কোন জায়গা থেকে কতটুকু পড়তে হবে, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, ভাইয়া খুব ভালোভাবে জানে। তো এখানে যতটুকু পড়তে বলছে ততটুকু পড়ো, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্নগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে যা বলছে তাই শোনো। ব্লু গ্লাসের মধ্যে দিয়ে গোলাপি লাল বর্ণে, তাহলে পটাশিয়াম কি আবার কে ফর কালো বেগুনি কালার দেখায়, বাট পটাশিয়াম যখন তুমি হচ্ছে কবাল ব্লু গ্লাসে দেখবা তখন সেটা কি দেখাবে, গোলাপি লাল বনে দেখাবে, গোলাপি লাল বনে, কে ফর কালো বেগুন, বাট ব্লু গ্লাসে দেখলে গোলাপি লাল। নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়, খুবই গুরুত্বপূর্ণ আয়ন শনাক্ত, সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম আয়ন। সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম আয়ন দ্বারা কি করতে পারি, নেসলা ক্যাটায়ন দ্বারা শনাক্তকরণ করতে পারি। পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনার, K2H2 Sb2O7, ওটা কি পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনার দ্বারা কোন আয়ন শনাক্ত করতে পারি, সেটা হচ্ছে কি সোডিয়াম আয়ন দ্বারা, সেটা কি সোডিয়াম আয়ন দ্বারা। আর অ্যামোনিয়াম কি করে থাকি, নেসলার দ্রবণ দ্বারা। ক্যালসিয়াম কি করে থাকি, অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা। জিঙ্ক কি করি, পটাশিয়াম ফেরোসায়ানের দ্বারা। অর্থাৎ আমি মুখ দিয়ে যা যা বলেছি নোট করার সময় অবশ্যই কিন্তু পাশে সবগুলো কিন্তু লিখে রাখবা, আমি বলে দিচ্ছি, আমি বারবার লিখতেছি না। অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন নিশ্চিত করা যায়, ক্যালসিয়াম 2+, একটু কিন্তু তোমাদের আগের প্রশ্ন ব্যাখ্যাতে বলে দিলাম। কপার 2+ আয়নের দ্রবণে অধিক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মধ্যে যোগ করলে কি বর্ণচিষ্ট হবে, দেখো তুমি অধিক হালকা চিত্র, হালকা নীল, বা অধিক পরিমাণ দিতে হবে, সেটা হালকা থেকে কি হয়ে যাবে, গাঢ় নীল হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে, হালকা থেকে কি হয়ে যাবে, গাঢ়, অধিক পরিমাণ যুক্ত কালার চেঞ্জ হয়ে যাবে। জিঙ্ক 2+ আর নিশ্চিতকরণের বিকারকের নাম কি, পটাশিয়াম ফেরি না পটাশিয়াম ফেরো, অবশ্যই মনে রাখতে হবে পটাশিয়াম ফেরোসায়ানেট, বি ফর বুয়েট, ভুল করা যাবে না। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোন ব্যাকটেরিয়া কি, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সঙ্গে টিপটা লিখছিলাম K2H2Sb2O7। তো বাঙালি তো ম্যাঙ্গো পিপল, তাই না, মানে প্রশ্ন দেখে সাথে সাথে ছক্কা মারে। তো টিচার কি করবে, আমি হলে বিশেষ করে কি করি, যখন তোমাকে এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় দেই পরীক্ষার সময়, সোডিয়াম আয়ন শনাক্তকারী কোনটি ব্যবহৃত হয়, তখন এই নাম্বার দিয়ে রাখি Na2H2Sb2O7। তো বুঝে ভাইয়া বলছে K2H2Sb2O7, তো এটা বলছে, তো যেহেতু সোডিয়ামের আয়নের কথা প্রশ্ন বলছে, তার মানে অপশনে কিন্তু অবশ্যই কি থাকবে, সোডিয়াম থাকবে। এই কারণে হচ্ছে এই নাম্বার অ্যান্সার দাগিয়ে দেয়, যার ফলে সে কিন্তু 1.25 মানে কি, ভুল তো করছে 1 নাম্বার, আর ভুলের জন্য 0.25। আর এই কারণে হচ্ছে মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করতে হবে, মানে প্রশ্ন কমন পড়া মানে তুমি যে ছক্কা মারতে পারবে সেটা এরকম না। বলটা হচ্ছে তোমার পজিশনে যদি থাকে তারপর একদম ক্যাচ মতে আউট হতে পারো, বুঝতে পারো, টাইমিং যদি ভালো হয় তাহলে 6 হবে। এই জন্য হচ্ছে ঠান্ডা মাথায় প্রশ্ন কমন পড়ে লাভ করার কিছু নেই, ঠান্ডা মাথায় অ্যান্সার করবে, দেখবে পরীক্ষা অনেক ভালো হবে। K2H2Sb2O7 পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট কি সোডিয়াম আয়ন শনাক্তকরণ করতে পারি। নেসলার দ্রবণ কি, K2H কি পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরি দ্রবণের সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড হারিয়ে দেবেন, তাকে বলে কি নেসলা বিকারক। এটা কিন্তু তোমাদের হচ্ছে এইচএসসির ক মার্কে কিন্তু পরীক্ষা আসে, কি বোর্ড পরীক্ষা কিন্তু চলে আসে।
এইচএসসি কিন্তু বোর্ড পরীক্ষায় চলে আসে। সোডিয়াম পাইরোএনটিমের সংকেত, এইবার আমরা সোডিয়াম পাইরোএনটিমের সংকেত বলছি, এইবার ক্ষেত্রে সোডিয়াম থাকবে Na2H2Sb2O7। আর পটাশিয়াম পাইরোএনটিমের সংকেত কি K2H2Sb2O7। এটাতে আমরা কি করি, এটাতে আমরা হচ্ছে কি সোডিয়াম আয়ন কি করে থাকি, শনাক্তকরণ করে থাকি। আর তোমাকে যদি প্রশ্ন যদি বলে দেয় সোডিয়াম পাইরোএনটিমের সংকেত কোনটি, সেক্ষেত্রে Na2টা কি বসাই দেবে, Na2H2Sb2O7, বুঝছো? এটা হচ্ছে কি পটাশিয়াম পাইরোএনটিমের হচ্ছে কি সংকেত। বা তোমাকে যদি বলে দেয় হচ্ছে পটাশিয়াম পাইরোএনটিমের দ্বারা কি শনাক্তকরণ করতে, সোডিয়াম আয়ন। আর তোমার সোডিয়াম পাইরো সংকেত যদি বলে সেক্ষেত্রে সংকেতটা হচ্ছে এটা। দুইটা প্রশ্ন ভুল করা যাবে না। নিচের কোন ক্যাটায়ন শনাক্তকরণ পটাশিয়াম ফেরোস আয়নের দ্বারা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি কপার 2+। ক্যালসিয়াম 2+ শনাক্তকরণে কি হয়, ক্যালসিয়াম 2 অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ, আর সোডিয়াম কি পটাশিয়াম পাইরোএনটিমেট, আর কপার 2+ হচ্ছে কি পটাশিয়াম ফেরোসায়ানাইড। নেক্সট প্রশ্ন 109 নাম্বার, একটি তরল জৈব যৌগ 78.3, অর্থাৎ এমন রাখবে 78.3 স্ফুটনাঙ্ক কার। তাই স্ফুটনাঙ্ক হচ্ছে কি বিশুদ্ধ ইথানল। অনেক বড় একটা প্রশ্ন দেওয়া, বাট মেন যে ডাটা সেটা দিয়ে তুমি হচ্ছে মাথার মধ্যে ইনপুট দিয়ে রাখো, বা হচ্ছে ঠান্ডা মাথায় ভাবো 78.3 কি তাপমাত্রা ফুটে থাকে স্ফুটনাঙ্ক কার, স্ফুটনাঙ্ক 78.3 বিশুদ্ধ ইথানল স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেলসিয়াস। পুরো প্রশ্ন কিন্তু পড়া লাগলো না। 10 নাম্বার 110, আর দুইটা প্রশ্ন আমাদের সমাধান করব, তাহলে আজকের ক্লাসটা আমাদের আজকে সমাপ্ত হয়ে যাবে। 110 নাম্বার, যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে কি হয় না, বিয়োজিত হয় না, বাট স্টিম উদ্দায়ী হয়। মানে স্টিমে যেহেতু উদ্দায়ী হয় তার নাম কি হবে, প্রশ্নের সাথে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, তাহলে কি স্টিম পাতন। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে, স্টিম পাতন। খুব সহজ না, এই সংজ্ঞাতে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার করতে পারবা প্রশ্ন দেখেই। নেক্সট প্রশ্ন 111, দুটি ভিন্ন তরলে কোনো দ্রবের দাব্যতার মাত্রা কম বেশি, যখন তোমার হচ্ছে দাব্যতার মাত্রা কম বেশি হবে তখন থেকে অ্যান্সার হচ্ছে দ্রাবক নিষ্কাশন। অ্যান্সার কি মনে রাখবা, দ্রাবক। তাহলে কি প্রশ্নের মধ্যে কিন্তু অ্যান্সার লুকায়িত আছে, প্রশ্নের মধ্যে অ্যান্সার লুকায়িত, তাহলে পুরা কিন্তু আমার একটু মনে রাখতে হলো না। তাহলে কিন্তু অ্যান্সার করার সম্ভাবনা কিন্তু এখানে 100%, ভুল হওয়ার সম্ভাবনা 000%, মানে ভুল হওয়ার সম্ভাবনা নেই বললে চলে। তাহলে 111 বলো আজকের ক্লাসের হচ্ছে লাস্ট প্রশ্ন। অধিশোষণের মাত্রা ও সচল দশা দ্রাব্যতা হারের ভিন্নতা থাকলে কোন মিশ্রণ উপাদানগুলোকে কোন পদে পরস্পর পৃথকীকরণ করা সম্ভব। যখনই তোমাকে অধিশোষণের মাত্রা বলবে চোখ বন্ধ করে অ্যান্সার করে ফেলবো কি ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি কি অধিশোষণের পার্থক্য নিয়ে কি করে আলোচনা করে থাকে। তার মানে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। গুণগত রসায়ন পার্ট 2 আমরা 56 থেকে 112 নম্বর পর্যন্ত প্রশ্ন সমাধান করলাম। আমরা হচ্ছে পরবর্তী ক্লাস গুণগত রসায়ন পার্ট 3 অর্থাৎ এর বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের নিয়ে সমাধান করব। তো এই ক্লাসে যে নোট অবশ্যই তোমরা হচ্ছে অ্যাটমস অফ কেমিস্ট্রি ফেসবুক গ্রুপে পোস্ট করবা, অ্যাটমস অফ কেমিস্ট্রি ফেসবুক গ্রুপে পোস্ট করবা, বন্ধুদের হচ্ছে ইনভাইট করবা। অ্যাটমস অফ কেমিস্ট্রি এফবি গ্রুপে হচ্ছে নোটগুলো অবশ্যই কিন্তু পোস্ট করবা। আর প্রত্যেক রবি এবং হচ্ছে মঙ্গলবার এই অনুশীলনী প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজ কিন্তু ক্লাস হচ্ছে প্রতি রবি এবং হচ্ছে কি মঙ্গল বিকাল 3টায় কিন্তু অনুশীলনী প্রশ্ন ব্যাংক সমাধানের ক্লাসগুলো কিন্তু হচ্ছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে নেক্সট ক্লাস তোমার দেখা হবে নেক্সট হচ্ছে রবিবার, এবং এই চ্যাপ্টারটা শেষ করার পরে তোমাদের যে কাঙ্ক্ষিত যে চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি, সেই অর্গানিক কেমিস্ট্রি কিন্তু আমরা 4টা ক্লাস নেব। এইচএসসির আগে কিন্তু তোমাদের ক্লাসগুলো শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ ভালো থাকো, ক্লাসটা কেমন হয়েছে জানিয়ে দিতে পারো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।